আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনে পদার্থবিজ্ঞানের প্রস্তুতিতে আমি ইঞ্জিনিয়ার এস এম মনিরুজ্জামান, বুয়েট 03 ব্যাচ। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি থাকবো আপনাদের সাথে প্রিসাইসলি যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পদার্থবিজ্ঞান প্রস্তুতিটা সম্পূর্ণ করে দেওয়ার জন্য। সো আমরা ভেক্টর লেকচার 1 আজকে শুরু করব এবং লেকচার 1-এ আমি যে জিনিসপত্রগুলো আলোচনা করব, নাম্বার 1 হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ভেক্টরের প্রকাশ করতে শিখব। ভেক্টরের লম্বাংশ এবং উপাংশ এইটার প্রয়োগ করতে শিখব। আমরা এরপর সামান্তরিক সূত্রটার ব্যবহার শিখব এবং নদী নৌকা সংক্রান্ত সমস্যাগুলি কিভাবে সলভ করতে হয় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য সেটা আমরা শিখব। একটা জিনিস আমি রিপিট করে রাখি একটু, যারা একটু গুছিয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনটা নেবেন তাদের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি এর প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। স্পেশালি ফিজিক্সে আলাদা করে কিচ্ছু দরকার হয় না। শুধু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ক্যালকুলেশনের সময় ক্যালকুলেশনগুলো আপনি ক্যালকুলেটর ছাড়া যাতে হাতে করতে পারেন। সো আমার ক্লাসগুলিতে আমি চেষ্টা করব যে হাতে করা যায় এই ক্যালকুলেশনগুলো আলাদা আলাদাভাবে দেখাতে। ওকে, চলুন শুরু করি। আমাদের প্রথম যে টপিকের আলোচনা সেটা হচ্ছে ভেক্টরের প্রকাশ। আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করি। সো শুরুটা করব আমি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টর যদি এ হয়, এ ভেক্টর সমান এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ, এটা আমরা সবাই জানি। এখন কোশ্চেনটা হচ্ছে এখানে স্পেশাল কি আছে? থিটাটা স্পেশাল। থিটা কার সাথে উৎপন্ন কোণ? থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এটা খুব জরুরি। এই থিটা নিয়ে অনেক ঝামেলা হয়। কোন কোয়াড্রেন্টে থিটা কিরকম হবে এগুলো আমরা দেখব। তাহলে থিটা সব সময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। আর এ হচ্ছে ভেক্টরটার মান। এ কি? ভেক্টরের মান। এবং ভেক্টরের মান কখনোই ঋণাত্মক হয় না। এ ভেক্টরের মান। তাহলে যদি একটা ভেক্টরের মান জানি আমরা এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা জানি, তাহলে আমরা ভেক্টরটাকে ইজিলি কি করতে পারি? প্রকাশ করে ফেলতে পারি। এইবার আমাদের দরকার হবে, ধরেন একটা ভেক্টর অলরেডি দেওয়া আছে, এ একটা ভেক্টর এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এই ভেক্টরটার মান এবং দিক নির্ণয় করতে হবে। তাহলে একটা ভেক্টরের মান কিভাবে পাবো? এ ভেক্টরের মান এ ইকুয়ালস টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ভেক্টরের মান। মান নিয়ে সমস্যা নাই। এখন প্রবলেমটা হচ্ছে দিক নিয়ে। তাহলে দিক নিয়ে কি আবার প্রবলেম? এরকম ভেক্টরটা যদি প্রথম বা চতুর্থ চতুর্ভাগে থাকে, প্রথম বা চতুর্থ চতুর্ভাগে থাকে, তখন আমরা থিটা ডিরেক্টলি ট্যান থিটার সূত্র থেকেই বের করতে পারবো। ধরুন ভেক্টরটা প্রথম চতুর্ভাগে আছে অথবা চতুর্থ চতুর্ভাগে আছে। এখন প্রথম বা চতুর্থ চতুর্ভাগে আছে এটা বুঝবো কিভাবে? আই ক্যাপের সহগ ধনাত্মক হলে, আই ক্যাপ এর সহগ ধনাত্মক হলে, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স জে ক্যাপ এর সহগ ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ। এটা হচ্ছে আই ক্যাপের সহগ যদি ধনাত্মক হয়। কিন্তু যদি ভেক্টরটা প্রথম বা চতুর্থ চতুর্ভাগে না থেকে দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে থাকে, দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে থাকে, তাহলে অ্যাকচুয়ালি যে কোণটা তৈরি করতেছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোণটা কার সাথে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা নির্ণয় করতে হবে। তখন আই ক্যাপের সহগ ঋণাত্মক হলে, আই ক্যাপের সহগ ঋণাত্মক হলে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স জে ক্যাপ এর সহগ ডিভাইডেড বাই আই ক্যাপ এর সহগ।
সো আমরা এইটার অ্যাপ্লিকেশন দেখি, চলেন যে চারটা চতুর্ভাগে কোণ কিভাবে নির্ণয় করা যায় সেটার অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ইনশাল্লাহ যাত্রা শুরু করি। আসেন আমরা এখন যেটা করব, আমি চারটা চতুর্ভাগে চারটা ভেক্টর আঁকবো, তারপর সেই ভেক্টরগুলি আসলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা দেখাবো। দেখেন অনেকে আপনাদের এই দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস, হ্যান ত্যান হাবিজাবি এগুলো অনেক কিছু করছেন, কিচ্ছু করতে হয় না। এই যে সূত্র যে একটু আগে লিখলাম এটা দিয়ে আপনারা সব পারবেন ইনশাল্লাহ। চলেন অ্যাপ্লিকেশন দেখালে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমরা চার চতুর্ভাগে চারটা ভেক্টর নিব, আমি চার চতুর্ভাগে চারটা ভেক্টর নিব। তাহলে আমি বোর্ডটাকে চারটা ভাগে ভাগ করে ফেলি আপনাদের সুবিধার জন্য। সুতরাং আমরা এখন এইখানে যেহেতু চারটা কোয়াড্র্যান্ট বা চারটা চতুর্ভাগ, আমরা চারটা চতুর্ভাগে ভাগ করে নিব বোর্ডটাকে। ওকে, এই যে দেখেন চারটা চতুর্ভাগে বোর্ডটা ভাগ হয়ে গেছে। প্রথম চতুর্ভাগে যে ভেক্টরটা আছে, এইখানে প্রথম চতুর্ভাগে যে ভেক্টরটা, লেটস সে দিস ইজ দ্য ভেক্টর, এবং এই ভেক্টরটাকে আমরা বলি a1 ভেক্টর, এবং ভেক্টরটা হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে দেখেন ভেক্টরটার আই ক্যাপের সহগ কি? ধনাত্মক। তাহলে এখানে যে অ্যাঙ্গেল কোণটা উৎপন্ন হলো থিটা ওয়ান ইকুয়ালস টু, একটু আগে আমি আপনাদেরকে সূত্র পড়িয়ে আসছি, যদি আই ক্যাপের সহগ ধনাত্মক হয়, আই ক্যাপের সহগ ধনাত্মক হলে থিটা সমান কত? ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ বাই আই ক্যাপের সহগ। আমি কিন্তু এ ওয়াই এ এক্স লিখতেছি না, কারণ সেখানে অনেক সময় আপনারা ঝামেলায় পড়েন। জাস্ট আমি যেটা বলতেছি সেটা ফলো করেন, কোথাও ভুল হওয়ার কোনো সুযোগই নেই, ইউনিভার্সাল ফর্মুলা এটা। তাহলে ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ ডিভাইডেড বাই কি? আই ক্যাপের সহগ। তাহলে দেখেন তো এখানে জে ক্যাপের সহগ কত? 3, ট্যান ইনভার্স 3 ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ কত? 4। তাহলে ট্যান ইনভার্স 3/4, এইটা তো ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, সো এইটা ক্যালকুলেটারেই করব। যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব সেগুলো ক্যালকুলেটর ছাড়া ইনশাল্লাহ করব। 36.87 ডিগ্রি হচ্ছে আমাদের এখানে প্রথম চতুর্ভাগে ভেক্টরটা যে কোণে আসে। এইবার ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে একটা ভেক্টর যদি থাকে, এটা দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে ভেক্টরটা দেখতে হবে এরকম। তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে গেছি, তাহলে এটা a2 যদি ভেক্টর বলি, a2 ভেক্টর -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে অ্যাকচুয়ালি কোনটা কোনটুকু? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এইটা, এই কোণটা অ্যাকচুয়ালি আমাদের থিটা 2। তাহলে থিটা 2 কিভাবে নির্ণয় করব? থিটা 2 ইকুয়ালস টু, একটু আগেই দেখাচ্ছিলাম যে যদি আই ক্যাপের সহগ ঋণাত্মক হয়, আই ক্যাপের সহগ ঋণাত্মক হলে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ বাই আই ক্যাপের সহগ। তাহলে দেখি তো এখানে প্রথমেই আই ক্যাপের সহগটা ঋণাত্মক, তাহলে থিটা 2 ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স কার সহগ? জে ক্যাপের সহগ, এখানে জে ক্যাপের সহগ কত? 3 ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ কত? -4। তাহলে দেখেন 180 ডিগ্রি -36.87 ডিগ্রি, তার মানে এইটা কত হবে? 180 -36.87, এটা মুখে মুখেও করতে পারেন আপনারা, 143.13 ডিগ্রি। অনেকে সূত্রের মধ্যে প্লাস মাইনাস ঢুকায়, আমার ঢুকানোর দরকার নেই। কেন? কারণ দেখেন এইখানে আমাদের 180 ডিগ্রি প্লাস করছি না, ট্যান ইনভার্স 3/-4 ও অটোমেটিক মাইনাস হয়ে এই যে দেখেন তো কোনটা, এটা কত? 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, সেটাই চলে আসছে। আরও বুঝবেন যখন আমরা তৃতীয় চতুর্ভাগে যাব। আমি যদি এখন তৃতীয় চতুর্ভাগে থাকি, এটা তৃতীয় চতুর্ভাগ, আমার ভেক্টরটা দেখতে এরকম হবে, এটা a3 ভেক্টর। তাহলে a3 ভেক্টরটা হচ্ছে -4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে a3 ভেক্টর যদি -4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ হয়, এখন ভেক্টরটা যে কোণ উৎপন্ন করতেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সেই কোণটা কোনটা? সেই কোণটা কিন্তু এই পুরোটা, এইটা আমাদের থিটা 3। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই পুরো কোণটা উৎপন্ন করতেছে। হ্যাঁ, নিচের কোণটাও তো হতে পারে,
সেটা ঋণাত্মক কোণ। আমরা সবসময় এখানে ধনাত্মক কোণটার কথা বিবেচনা করছি। আসেন এখানে তাহলে থিটা 3 কিভাবে বের করব? থিটা 3 ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ। এখানে জে ক্যাপের সহগ কত? -3 ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ কত? -4। তাহলে 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স -3 বাই -4, 180 ডিগ্রি যোগ 36.87 ডিগ্রি, তাহলে এখান থেকে পাবো 216.87 ডিগ্রি। দেখছেন আমার প্লাস মাইনাস নিয়ে ঝামেলাই নাই, অটোমেটিক এখানে এসে তৃতীয় চতুর্ভাগে কোনটাকে 180 থেকে এখানে 270-এর মধ্যে হওয়ার কথা, ওই যে 180 থেকে 270-এর মধ্যে অটোমেটিক হয়ে গেছে। আমার সূত্র কিন্তু দুই জায়গায় 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ বাই আই ক্যাপের সহগ। এবার আসি চতুর্থ চতুর্ভাগে। আমরা যদি চতুর্থ চতুর্ভাগে চলে যাই, লাস্ট যে চতুর্থ চতুর্ভাগ, এখানে যদি ভেক্টরটা থাকে, এই ভেক্টরটা A4 যে ভেক্টরটা আছে এইটা 4i ক্যাপ -3j ক্যাপ, তাহলে আবারও আই ক্যাপের সহগ কি হয়ে গেছে? ধনাত্মক হয়ে গেছে। তাহলে আই ক্যাপের সহগ যদি ধনাত্মক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিচ্ছু করতে হবে না, থিটা 4 ইকুয়ালস টু ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ -3 ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ 4, তাহলে এটা -36.87 ডিগ্রি। তাহলে এই যে দেখেন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর কত কোণে আছে সেই কোণের মানটা কিন্তু খুব ইজিলি বের করতে পারি আমাদের যদি শুধুমাত্র জানা থাকে এই যে খুব সহজ সরল ফর্মুলাটা। ওকে, তাহলে কোণ বের করতে আমরা শিখে গেলাম যে একটা ভেক্টর যদি আপনাকে দেওয়া থাকে ওই ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে সেটা বের করা আর কোনো জটিলতার জায়গা না, আপনারা ইজিলি সেটা ইনশাল্লাহ পারবেন। এবার আমরা কিছু প্র্যাকটিস করব। প্রথম যে প্রবলেমটা আছে দেখেন, একটা ভেক্টরের মান হচ্ছে 10 একক, ভেক্টরটির ভেক্টর রূপ নির্ণয় করো। তাহলে ভেক্টর রূপ নির্ণয় করার মানে হচ্ছে ভেক্টরটাকে আই ক্যাপ এবং জে ক্যাপের মাধ্যমে প্রকাশ করা। তাহলে ভেক্টরটাকে যদি আমরা আই ক্যাপ এবং জে ক্যাপের মাধ্যমে প্রকাশ করতে যাই, দেখেন তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা কত? এটা 30 ডিগ্রি, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা কত? 60 ডিগ্রি, থিটা 60 ডিগ্রি। ভেক্টরের মান এ সমান কত? 10 একক, এখানে কত একক বলেছে? 10 একক। তাহলে এইখানে যে ভেক্টরটা এ ভেক্টর হবে, এ ভেক্টর ইকুয়ালস টু এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। তাহলে এ কস থিটা 10 কস 60 ডিগ্রি আই ক্যাপ প্লাস এ 10 সাইন 60 ডিগ্রি জে ক্যাপ। তাহলে cos 60 ডিগ্রির মান কত? হাফ, তাহলে 10 ইন্টু হাফ মানে 5। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, তাহলে 10 ইন্টু √3/2 কত হবে? 5√3 জে ক্যাপ হবে। সো এই ভ্যালুগুলো মোটামুটি আমরা মুখস্থ রাখবো যে সাইন এবং কজের যে বেসিক ভ্যালুগুলো আছে, সো সেগুলো কি? সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি কত? √3/2, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, আর কজের বেলায় জাস্ট রিভার্স হয়ে যায়, উল্টো দিক থেকে শুরু হয়। তাহলে এটা হয়ে গেল। এইবার আমরা সেকেন্ড যে ম্যাথটা আছে এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করেন তো, এখানেও ভেক্টরটার মান এ সমান 10 এককই আছে, কিন্তু ভেক্টরটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে। থাকুক, আমার কোণ দরকার কোনটা? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, তাহলে থিটা সমান কত? 155 ডিগ্রি। তাহলে আমার যে ভেক্টরটা আছে এ ভেক্টরটা ইকুয়ালস টু এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। তাহলে এ হচ্ছে 10 কজ 150 ডিগ্রি আই ক্যাপ প্লাস 10 সাইন 150 ডিগ্রি জে ক্যাপ। এইবার কজ 150 ডিগ্রির ভ্যালু, সাইন 150 ডিগ্রির ভ্যালু, এগুলা কিভাবে বের করব? চলেন, এটা ডিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা একটা বক্সের মধ্যে এই ভ্যালুগুলা বের করতে আমরা শিখে রাখি। আমি জানি আপনারা পারেন, কিন্তু আমি জাস্ট একটু রিভিউ করব, আপনাদেরকে শিখাবো যে আমি শুরুতে কজ 150 ডিগ্রির ভ্যালু বের করব। কজ 150 ডিগ্রি, দেখেন আমরা বেসিক ভ্যালুগুলো জানি, 0, 30, 45, 60, 90 এই ভ্যালুগুলো জানি।
cos 150 এটাকে আমরা লিখতে পারি cos 180 মাইনাস 30, এই লেখা যায় না? এখন দেখেন 180 বা পাই হলে cos cosই থাকে, 180 মাইনাস 30 এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে cos কি হয়? ঋণাত্মক হয়, তাহলে এটা মাইনাস cos 30 ডিগ্রি হবে। তাহলে মাইনাস cos 30 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি কত? cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2, তাহলে এটা মাইনাস √3/2। তাহলে cos 150 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে মাইনাস √3/2, সো 10 ইন্টু মাইনাস √3/2 আই ক্যাপ প্লাস 10 সাইন 150 ডিগ্রি। তাহলে সাইন 150 ডিগ্রির ভ্যালু কত সেটা বের করব। সাইন 150 ডিগ্রি, আমরা সাইন 150 ডিগ্রির ভ্যালু আলাদা একটা বক্সে নির্ণয় করি, এটা cos এর জন্য গেল cos 150। আমরা আরেকটা বক্স এখানে রাখি যেখানে আমি সাইন 150 ডিগ্রির ভ্যালু বের করব। তাহলে সাইন 150, তার মানে সাইন 180 মাইনাস 30, একইভাবে চিন্তা করছি। সাইন 150 মানে কি? সাইন 180 মাইনাস 30, তাহলে সাইন 180, তাহলে সাইন সাইনই থাকবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি? ধনাত্মক, তাহলে সাইন 30 দ্যাট ইজ হাফ। তাহলে সাইন 150 ডিগ্রির ভ্যালু কত? সিম্পলি হাফ জে ক্যাপ। তাহলে ভেক্টরটা হয়ে যাচ্ছে মাইনাস 5√3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। ওকে, কাজ শেষ। সো দেখেন আপনি তাহলে এই যে উইদাউট এনি ক্যালকুলেটর ইজিলি এই যে স্বাভাবিক মানগুলো আছে সেই স্বাভাবিক মানগুলো কিন্তু বের করে ফেলা যায়। আর ক্যালকুলেটর তো আছেই আপনার কাছে, ওটা ইউজ করেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে। এরপর আসেন একটা ভেক্টরের মান 10 একক, ভেক্টরটির ভেক্টর রূপ নির্ণয় করো। আরো দুটো কোশ্চেন আছে। তাহলে তৃতীয় চতুর্ভাগে আছে, এখন কোথায় আছি? তৃতীয় চতুর্ভাগে। এর ভ্যালু আবারও 10। এখানে কোন থিটাটা কত? থিটাটা হচ্ছে এখানে দেখেন 30 ডিগ্রি আর 180, 210 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালুটা 210 ডিগ্রি। চলেন আমরা এখান থেকে থিটার যে ভ্যালুটা আছে, থিটা ইকুয়ালস টু 210 ডিগ্রি। তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। তাহলে এ কস থিটা 10 কস 210 ডিগ্রি আই ক্যাপ প্লাস 10 সাইন 210 ডিগ্রি জে ক্যাপ। তাহলে cos 210 ডিগ্রির ভ্যালু রাখবে। তাহলে cos 210 ডিগ্রির ভ্যালু আবারও এখানে যদি আলাদাভাবে একটু দেখি, এগুলো আপাতত আমি দেখাচ্ছি একটা একটা করে, আপনারা এক সময় যে নিজেরাই মাস্টার হয়ে যাবেন। গ্রাফ দিয়েও আমি দেখাবো পরের দিকে যে কিভাবে এই ভ্যালুগুলা বের করা যায়। তাহলে cos 210 ডিগ্রি, তাহলে cos 180 প্লাস 30, তাহলে cos 180 প্লাস 30, cos এখানে 180 মানে আছে cos cosই থাকবে, কিন্তু তৃতীয় চতুর্ভাগে cos এর মান কি? ঋণাত্মক হয়, তাহলে মাইনাস cos 30 ডিগ্রি। তাহলে মাইনাস cos 30 ডিগ্রি মাইনাস √3/2। তাহলে cos 210 ডিগ্রির ভ্যালু কত হবে? √3/2 হবে, মাইনাস √3/2 হবে। ওকে, গেল। আবার একইভাবে সাইন 210 ডিগ্রির ভ্যালু, সাইন 210 ডিগ্রির ভ্যালু কত হয় সেটাও আমরা একটু নির্ণয় করে নিই। আমরা এখানে সাইন 210 ডিগ্রির ভ্যালুতে থাকি। সাইন 210, সাইন 180 প্লাস 30, তাহলে 180 যদি থাকে 90 ডিগ্রির জোড় গুণিতক যদি হয়, তাহলে সাইন সাইনই থাকে, কস কসই থাকে, এগুলো চেঞ্জ হয় না, তাহলে সাইন সাইনের মতোই থাকবে। কিন্তু 180 প্লাস 30 এটা কোন চতুর্ভাগে? এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে চলে গেছে। তৃতীয় চতুর্ভাগে সাইন কি? ঋণাত্মক, মাইনাস সাইন 30 ডিগ্রি মানে মাইনাস হাফ। তাহলে আমরা এখন মানগুলা জাস্ট চমৎকারভাবে বসিয়ে ফেলতে পারতেছি। আমরা এখন মানগুলা বসাই। 10 ইন্টু কস 210 ডিগ্রি মাইনাস √3/2 আই ক্যাপ প্লাস 10 ইন্টু সাইন 210 ডিগ্রি মাইনাস হাফ জে ক্যাপ। তাহলে আলটিমেটলি পাবো মাইনাস 5√3 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ। এই হচ্ছে তৃতীয় চতুর্ভাগে ভেক্টরটা।
লাস্ট ভেক্টরটা এটা আছে চতুর্থ চতুর্ভাগে। এখন এখানে 30 ডিগ্রি লেখা আছে, কিন্তু থিটাটা আসলে কি 30 ডিগ্রি না। ভেক্টরে কোনটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এবং অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ কোণ, ক্লকওয়াইজ হলে কি কোণ, নেগেটিভ কোণ। তাহলে আমরা একটু পিছনে এখানে এটা লিখে আসি। এই জায়গাটায় আমরা যখন একেবারে ফার্স্ট স্লাইডটায় দেখছিলাম, দেখেন এখানে থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে থিটা পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে থিটা পজিটিভ ধনাত্মক। আর যদি ক্লকওয়াইজ হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আপনি যদি ক্লকওয়াইজ ঘুরেন, তাহলে থিটাটা কি হবে, ঋণাত্মক কোণ হবে, থিটা নেগেটিভ। এটা আমরা লিখে রাখি, দরকার আমাদের জানা। তাহলে আমরা এবার ফেরত আসি, এই জায়গাটায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই উৎপন্ন কোণ 30 ডিগ্রি, কিন্তু কিভাবে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে আপনি যখন ঘুরতেছেন, এখানে ক্লকওয়াইজ ঘুরতেছেন, তাহলে আপনার থিটা সমান +30 না, থিটা সমান -30 ডিগ্রি। এ ভেক্টরের মান 10 একক। তাহলে এ ভেক্টরটা সমান কত হবে, এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। তাহলে এটা হচ্ছে 10 কস -30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 10 সাইন -30 ডিগ্রি জে ক্যাপ। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, কজ মাইনাস থিটা সমান প্লাস কজ থিটা। দেখেন আপনারা এটা পড়ে আসছেন, কজ মাইনাস থিটা সমান কজ থিটা, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে কজ -30 ডিগ্রি প্লাস কজ 30 ডিগ্রি, 10 ইন্টু কজ 30 ডিগ্রি। এখন কজ 30 ডিগ্রির ভ্যালু কত, √3/2। 10 সাইন -30 ডিগ্রি, তাহলে সাইন -30 ডিগ্রি মানে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে -10 ইন্টু সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। তাহলে আলটিমেটলি কস 30 ডিগ্রির ভ্যালু √3/2, সাইন 30 ডিগ্রির মান হাফ। সো যেটা পাবো আমরা 5√3 আই ক্যাপ -5 জে ক্যাপ। এই হচ্ছে গিয়ে তাহলে আমাদের এই ভেক্টরটার প্রকাশ। তাহলে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরগুলোর প্রকাশ করতে শিখলাম। এবার আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শিখাবো, সেটা হচ্ছে ভাইয়া ভ্যালুগুলো এত দ্রুততার সাথে বের করতে চাই, মানে ভ্যালুগুলো এখানে তো আপনি করতেছেন যেটা, এটা প্রসিডিউর ঠিক আছে, মানে একটু বড় প্রসিডিউর, আরও শর্ট ফর্ম নাই আছে। তাহলে কিভাবে সাইন কজের যে অ্যাকসেপ্টেড ভ্যালুগুলি আছে বা সাইন কজের যে নর্মাল ভ্যালুগুলি আছে, এগুলো কিভাবে দ্রুততার সাথে বের করা যায় সেটা এখন আমরা একটু শিখি, চলেন। আমি এখন আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে সাইন বা কজের মোটামুটি যে 0, 30, 60 বা 45, 90 এগুলোর গুণিতক ভ্যালুগুলো কত দ্রুত বের করা যায়, ধামধুম কিভাবে বের করা যায়, চলেন সেগুলো আমি এখন আপনাদেরকে একটু শিখাই। এবং এটা শিখাবো গ্রাফ দিয়ে। সো আপনার মাথায় যদি গ্রাফ থাকে তাহলে দেখবেন যে কোনো ভ্যালু তুড়ি মেরে বের করে ফেলতে পারবেন। এখনই শেখাচ্ছি আপনাদেরকে, দেখেন গ্রাফের সাহায্যে কিভাবে আমরা কি করতে পারি, সাইন কজের ভ্যালুগুলা দ্রুততার সাথে বের করতে পারি, সেটা এখন আমরা শিখব। আমাদের এখনকার উদ্দেশ্য কি, গ্রাফের সাহায্যে সাইন কজের যে কোনো ভ্যালু দ্রুততার সাথে নির্ণয় করতে শিখব। দেখেন আমি জাস্ট শুরুতে একটা গ্রাফ আঁকি, এখানে আমি সাইনের একটা গ্রাফ আঁকবো। তাহলে সাইনের গ্রাফটা যদি এখানে আমরা আঁকি, গল্পটা এরকম, এটা সাইনের গ্রাফ, এখানে 360 ডিগ্রি পর্যন্ত আছে, মনোযোগ দিন। মাঝে এটা কত, 90 ডিগ্রি, এটা কত 180 ডিগ্রি, এটা কত 270 ডিগ্রি, এরপর এটা কত 360 ডিগ্রি।
গ্রাফের দিকে তাকান, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত 1, সাইন 270 ডিগ্রির ভ্যালু কত -1, সাইন 180 ডিগ্রির ভ্যালু কত 0, সাইন 360 ডিগ্রির ভ্যালু কত 0। এগুলো তো ভাই পারি নাকি? সাইন 90 ডিগ্রির বাম দিকে যতটুকু যাব ডানেও যদি একই যায়, সাইন 90 ডিগ্রির বামে এবং ডানে ভ্যালু সেম। সাইন 90 ডিগ্রির বামে এবং ডানে, এই যে বামে এবং ডানে সেম ডিস্টেন্সে ভ্যালু কি সেম। তাহলে ধরুন সাইন 120 ডিগ্রি, কত সাইন 120 ডিগ্রি, সাইন 120, তাহলে 90 ডিগ্রি রেসপেক্টে 120 কি 30 ডিগ্রি ডানে না, তাহলে 90 ডিগ্রি ডান দিকে 30 ডিগ্রি 120, বাম দিকে 30 ডিগ্রি কত 60, তাহলে সাইন 120 এর ভ্যালু যা সাইন 60 ডিগ্রির ভ্যালু তা। তাকায় দেখেন, সাইন 90 ডিগ্রি ডানে 30 গেলেন, বামেও 30 গেলেন, দুইটার ভ্যালু কি সেম। তাহলে সাইন 90 ডিগ্রির ডানে 30 ডিগ্রি গেলে সাইন 120 ডিগ্রির ভ্যালু আর সাইন 60 ডিগ্রির ভ্যালু কি হয় সেম হয়। তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত √3/2। তাহলে চোখ বন্ধ করে সাইন 120 ডিগ্রির ভ্যালু √3/2। শুধুমাত্র এইভাবে আপনি 180 পর্যন্ত সাইনের যে কোনো ভ্যালু বের করতে পারেন। চলেন শিখি। সাইন 150 ডিগ্রি, আপনার এটার ভ্যালু লাগবে, তাহলে সাইন 150, 90 থেকে ডানে 60 গেছি, তাহলে 90 থেকে বামে 60 গেলে সাইন 30, তাহলে সাইন 150 মানে হচ্ছে সাইন 30 মানে হাফ। তাহলে দেখেন সাইনের 180-র মধ্যে যে কোনো ভ্যালু শার্ট করে আপনি বের করতে পারলেন। এবার যদি আমরা 180-র পরে ডানে আসি, খেয়াল করেন 180-র পরে ডান দিকে আসলাম, তাহলে গল্পটা হচ্ছে শুধু প্লাস মাইনাসের। সাইন 180-র আগে যে ভ্যালুটা, সাইন 180-র পরের যে ভ্যালুটা, এরা শুধু কি হবে প্লাস মাইনাস শিফট করবে, আর কিচ্ছু হবে না। সো এখন ধরেন সাইন 210 ডিগ্রির ভ্যালু, তাহলে সাইন 210 ডিগ্রির যে ভ্যালু 210, 180 থেকে কয় ঘর ডানে 30 ডিগ্রি ডানে, তাহলে 30 ডিগ্রি বামে যেটা আছে সেই ভ্যালুটা মাইনাস সাইন 150। বুঝেন, 180 ডিগ্রি যদি সিমেট্রিক লাইন চিন্তা করি, 180 ডিগ্রিতে সিমেট্রিক লাইনটা এখানে যদি চিন্তা করি 180 ডিগ্রি, 180 ডিগ্রির ডানে আমি যদি যাই যে চিহ্ন পাবো, 180 ডিগ্রি থেকে বামে আসলে চিহ্নটা ঋণাত্মক হবে, তাহলে সাইন 210, 80 থেকে 30 বেশি, বামে 30 কম, 180 থেকে 30 কম কত সাইন 150, কিন্তু সামনে কি হবে একটা মাইনাস হবে। এখন সাইন 150 মানেই তো সাইন 30, অলরেডি তো জানি সাইন 150 মানে হচ্ছে মাইনাস সাইন 30, তার মানে এখানে হয়ে যাচ্ছে মাইনাস সাইন 30 মানে হচ্ছে মাইনাস হাফ। এই যে দেখেন আপনি এখন সাইন 210 ডিগ্রির ভ্যালু জানেন মাইনাস হাফ, আপনার কোনো জটিলতাই নাই। আর আরো করি প্র্যাকটিস, সাইন 225 ডিগ্রি, তাহলে 180-র পরে 45 গেছি ডানে, তাহলে 180-র 45, 180 থেকে 45 ডানে গেছি, বামে তাহলে 45 কম থাকলে সেটা মাইনাস সাইন 135 ডিগ্রি, -1/√2। এইভাবে অ্যাকচুয়ালি সাইনের যে কোনো ভ্যালু আপনি যদি এই সিমেট্রিটা বোঝেন, যারা এই সিমেট্রিটা বোঝেন তাদের আসলে এই ভ্যালুগুলো বের করতে সময় লাগে না। কজের বেলায় একই জিনিস করা যায়, চলেন দেখি কজের বেলায় একটা ডেভেলপমেন্ট করি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কজের গ্রাফ আঁকবো। ওকে, ভালো কথা, সাইন শেষ, আমরা কজের গ্রাফে আসি। সো দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ফিজিক্সে ভালো করতে চান আপনাকে ম্যাথে মেগা বস হইতে হবে, বস না মেগা বস। ম্যাথের মেগা বস হওয়া ছাড়া ফিজিক্সে আপনি খুব বেশি ভালো করতে পারবেন না, কারণ হচ্ছে ফিজিক্স ম্যাথের অ্যাপ্লিকেশনের জায়গা। সো আমরা এখন কজের গ্রাফটা যদি বিবেচনা করি, এটা হচ্ছে কজের গ্রাফ, এইদিকে আমাদের কজের গ্রাফ হচ্ছে দেখতে এই রকম, উপরে একটু কম হয়ে গেছে ওটা বুঝে নেন। তাহলে এখানে হচ্ছে cos 0 ডিগ্রি, এইটা হচ্ছে cos 90 ডিগ্রি, এইখানে হচ্ছে cos 180 ডিগ্রি, এইটা 270 ডিগ্রি, এখানে এসে cos 360 ডিগ্রি।
তাহলে কজের বেলায় দেখেন 90 ডিগ্রির আগে এবং পরে এটা কিন্তু প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, 90 ডিগ্রির আগে পরে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কজ 120 ডিগ্রি এটা ইকুয়ালস টু মাইনাস কজ 60 ডিগ্রি। বুঝেন কি করতেছি? আমার 120 90-এর কাছাকাছি আছে, তাহলে 120 যদি 90-এর কাছাকাছি থাকে, 90 থেকে 120 কত ডিগ্রি? 30 ডিগ্রি ডানে। 90 থেকে 120 কয় ডিগ্রি ডানে? এখানে 120 ডিগ্রি, 30 ডিগ্রি ডানে। তাহলে আমি যদি 30 ডিগ্রি বামে যাই তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। কিন্তু এইখানকার চিহ্ন আর এইখানকার চিহ্ন পরস্পর কি বিপরীত। তাহলে কজ 120 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে মাইনাস কজ 60 ডিগ্রি। তাহলে মাইনাস কজ 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে মাইনাস কজ 60 ডিগ্রি হাফ। তাহলে কজ 120 ডিগ্রির ভ্যালু কত? মাইনাস হাফ। এটা কিন্তু পড়ে আসছেন আপনারা। এরপর আসি, ধরেন আপনার কজ 180 ডিগ্রি লাইনটা আপনি চিন্তা করতেছেন। কজ 180 ডিগ্রির ভ্যালু কত? -1। তাহলে কজ 210 ডিগ্রি, এখানে যেটা কজ 210, ডানে যদি 30 ডিগ্রি যান 180 থেকে, বামে কত? 30 ডিগ্রি যাবেন, কজ 150 ডিগ্রি। তাহলে কজ 210 ডিগ্রির ভ্যালু যা, কজ 150 ডিগ্রির ভ্যালু তা। এখন কজ 150 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি মাইনাস কজ 30 ডিগ্রি না? দেখেন কজ 150, কজ 180 মাইনাস 30, দ্বিতীয় চতুর্ভাগে কজ কি হয়? ঋণাত্মক হয়। এই যে দেখেন 90 ডিগ্রির পরে কজ কি হয়ে গেছে? ঋণাত্মক হয়ে গেছে। এই যে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ খেয়াল করেন, 90 ডিগ্রি প্রথম চতুর্ভাগ, 90 থেকে 180 দ্বিতীয় চতুর্ভাগ, 180 থেকে 270 তৃতীয় চতুর্ভাগ। তার মানে কজ দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে কি হচ্ছে? ঋণাত্মক হচ্ছে। এই যে 270 থেকে 360 চতুর্থ চতুর্ভাগে কজ আবার ধনাত্মক হচ্ছে। সো গ্রাফ বুঝলে এইভাবে জিনিসপত্র সোজা হয়ে যায়। তাহলে কজ 210 ডিগ্রি হচ্ছে -√3/2। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি উইদাউট ইউজিং এনি ক্যালকুলেটর, শুধুমাত্র গ্রাফের কনসেপ্ট যার মাথায় আছে, অথবা চতুর্ভাগে কোণ কিরকম হয় এটা যদি কেউ বের করতে পারে, তার সাইন কজ এটা নিয়ে কোনো ঝামেলাই নাই। সাইন কজ পারি মানে আমি ট্যান কটও পারি। যাই হোক, এটা ছিল উইদাউট ক্যালকুলেটর হ্যাকস, কিভাবে আপনি সাইন কজের ভ্যালুগুলা বের করতে পারেন। কারণ শুধু ভেক্টর না, বাকি সব জায়গায় এই ভ্যালুগুলা লাগে। ওকে, চলেন আমরা বুয়েট 2021-22 সালের একটা ম্যাথ দেখতে পাচ্ছি। একটা ভেক্টর এ ভেক্টর 30 ডিগ্রি কোণে ধনাত্মক এক্স অক্ষের দিকে ক্রিয়ারত। ওকে, তাহলে এ একটা ভেক্টর 30 ডিগ্রি কোণে ধনাত্মক এক্স অক্ষের দিকে ক্রিয়ারত। তাহলে 30 ডিগ্রি কোণ মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এ একটা ভেক্টর 30 ডিগ্রি কোণে সে ক্রিয়ারত, এইখানে এই বরাবর ভেক্টরটা ক্রিয়ারত, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। অপর একটি ভেক্টর বি ভেক্টর ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে ক্রিয়ারত। তাহলে বি ভেক্টরটা কোন দিকে ক্রিয়ারত? ঋণাত্মক ওয়াই অক্ষের দিকে, তার মানে নিচের দিকে ক্রিয়ারত। ঋণাত্মক ওয়াই অক্ষ কোন দিকে? নিচের দিকে ক্রিয়ারত। খুবই ভালো কথা। এ ভেক্টরের মান 4 একক। তাহলে এ একটা ভেক্টর, তার মান হচ্ছে কয় একক? 4 একক। তাহলে এ ভেক্টরের মান, এখানে যে এ ভেক্টরটা আছে, এ ভেক্টরের মান 4 একক। তাহলে ভেক্টর এ ইকুয়ালস টু 4 cos 30 ডিগ্রি প্লাস 4 sin 30 ডিগ্রি। এই আই ক্যাপ দিতে হবে এখানে, এই ভুল করেন না আবার, এখানে জে ক্যাপ দিতে হবে। তাহলে 4 cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2। 4 × √3/2 আমি লিখতেছি, কিন্তু আপনি অ্যাডমিশনের সময় এটা না লিখেই বসাবেন। sin 30 ডিগ্রির মান হাফ, 4 × হাফ জে ক্যাপ। তাহলে দেখেন তো 2√3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। এটা হচ্ছে এ ভেক্টর। বি ভেক্টর এটা কোন দিকে ক্রিয়ারত? বি ভেক্টর ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর, এবং সেটা হচ্ছে 8 একক মানের ভেক্টর। বি ভেক্টরের মান 8 একক। তাহলে বি ভেক্টর সমান -8 জে ক্যাপ। এখন লব্ধি ভেক্টর এ ভেক্টর যোগ বি ভেক্টর কত? তাহলে লব্ধি ভেক্টর এ ভেক্টর যোগ বি ভেক্টর ইকুয়ালস টু 2√3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -8 জে ক্যাপ। তার মানে 2√3 আই ক্যাপ -6 জে ক্যাপ।
তাহলে 2√3 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন এই যে ম্যাথটা আছে, আমরা ভেক্টরের প্রকাশ যদি জানি এই ম্যাথটা আমরা করতে পারবো। আমি ম্যাথটা একেবারে ডিটেলস ভেঙে ভেঙে করলাম বলে সময় একটু বেশি লাগতেছে আপনার মনে হচ্ছে, বাট আপনি যখন বুঝে যাবেন, দেখেন সিম্পল। এ ভেক্টরের মান কত একক? 4 একক, এবং সেটা 30 ডিগ্রি কোণে আছে। তাহলে এক্স অক্ষে 4 cos 30 ডিগ্রি। মুখে মুখে করা শিখাই, চলেন আমরা এই ম্যাথটাই মুখে মুখে করতে শিখি। যে আমার তো অ্যাডমিশন টেস্টে তো সময় নাই, অ্যাডমিশন টেস্টে আপনাকে এই ম্যাথটা করতে হবে 30 থেকে 36 সেকেন্ডে। আপনি 30 থেকে 36 সেকেন্ডে যদি না করতে পারেন তাহলে হুদায় আমাদের দেখায় লাভ কি, তাই না? সো আমি দেখাচ্ছি কিভাবে 30 সেকেন্ডে এই ম্যাথ করা যায়। জাস্ট ডেটাগুলা পড়ি। এ ভেক্টর কোন অক্ষে আছে? এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। মান কত এ ভেক্টরের? 4 একক। তাহলে 4 মানের একটা ভেক্টর, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে, 4 cos 30 ডিগ্রি 4 × √3/2 আই ক্যাপ প্লাস 4 sin 30 ডিগ্রি 4 × হাফ জে ক্যাপ। লিখে ফেলছি, এ ভেক্টর শেষ। সঙ্গে বি ভেক্টর আছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 8 একক মাইনাস 8 জে ক্যাপ। অঙ্ক শেষ। এবার দেখি 2 জে ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ, একটাই অপশনে আছে সিতে। এই যে দেখেন কতক্ষণ লাগে, 30 সেকেন্ড দূরে থাক, আপনি এটা 20 সেকেন্ডে পেরে যাবেন ইনশাল্লাহ। হয়ে গেল? চলেন নেক্সট আগাই। এই ম্যাথটা ফান্ডামেন্টালস অফ ফিজিক্স থেকে তোলা। সো এই ম্যাথটা দিয়ে আমি কনসেপ্টটা ভালো মতো বুঝাই আপনাদেরকে সবসময়, যে একজন বালক মূল বিন্দু থেকে যাত্রা করে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 50 মিটার গিয়েছে। চলেন, একজন বালক মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 50 মিটার গেছে। এই যে গল্পটা, এটা ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে সে 50 মিটার গেছে। এটা ও বিন্দু, এটা পি বিন্দু। এবার ওপি এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত মিটার? 50 মিটার। তার বাবা তাকে খোঁজার জন্য মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 50 মিটার গেছে। ওকে, তার বাবা ও থেকে যাত্রা শুরু করে এবার এক্স অক্ষের ঋণাত্মক দিকে ও কিউ গেছে 50 মিটার। ও কিউ গেছে 50 মিটার। প্রশ্নটা হচ্ছে, নিজের ছেলেকে কাছে পেতে বাবাকে ওই মুহূর্তে কোন দিকে রওনা করতে হবে? ওই মুহূর্তে বাবা ছেলের দূরত্বই বা কত? তাহলে তার বাবাকে কিউ থেকে পিতে যেতে হবে অ্যাকচুয়ালি। তাহলে তার বাবার ভেক্টরটা হচ্ছে কিউ থেকে পি ভেক্টর। তার বাবার ভেক্টরটা কত? কিউ থেকে পি ভেক্টরটা নির্ণয় করতে হবে। সিম্পল। এখন ওপি ভেক্টর কত? ওপি ভেক্টরটা অ্যাকচুয়ালি ওপি ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে। তাহলে ওপি ভেক্টর ইকুয়ালস টু 50 cos 60 ডিগ্রি আই ক্যাপ প্লাস 50 sin 60 ডিগ্রি জে ক্যাপ। তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে হাফ ইন্টু 50 25 আই ক্যাপ। ডিরেক্ট লিখে দিচ্ছি, বুঝতেছেন তো? cos 60 ডিগ্রির মান হাফ, 50 ইন্টু হাফ সমান কত? 25। sin 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। তাহলে 50 ইন্টু √3/2, 2 ইন্টু 50 কাটাকাটি চলে গেল, 50 ইন্টু √3/2 তার মানে 25 √3 জে ক্যাপ। এটা হচ্ছে ওপি ভেক্টর। ও কিউ ভেক্টরটা কোন দিকে আছে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে। কয় একক? 50 একক। তাহলে মাইনাস 50 আই ক্যাপ। দেখেন ও কিউ ভেক্টরটা কত? মাইনাস 50 আই ক্যাপ। ওকে, কাজ হয়ে গেল। এখন বাবাকে যেতে হবে কিউ থেকে পি ভেক্টরে। বাবাকে কই যেতে হবে? আব্বু যাবে কিউ থেকে পিতে। তাহলে কিউপি ভেক্টর লাগবে আমাদের। দেখেন কিউপি ভেক্টরটা লাগবে। এবার একটু তাকায় দেখি, ও কিউ ভেক্টর প্লাস কিউপি মানেই তো ওপি। ও কিউ প্লাস কিউপি সমান ওপি। ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর সমান ওপি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কিউপি যে ভেক্টরটা পাবো, কিউপি ভেক্টর সমান ওপি ভেক্টর মাইনাস ও কিউ ভেক্টর। তাহলে ওপি থেকে ও কিউ বিয়োগ করবে, ওপি ভেক্টর থেকে ও কিউ ভেক্টর বিয়োগ করব। 25 আই ক্যাপ প্লাস 25 √3 জে ক্যাপ। 25 আই ক্যাপ প্লাস 25 √3 জে ক্যাপ মাইনাস 50 আই ক্যাপ। তাহলে দেখেন 25 আর 50 প্লাস হয়ে 75 আই ক্যাপ হয়ে যাবে। 75 আই ক্যাপ প্লাস 25 √3 জে ক্যাপ। ওকে,
তাহলে ও কিউপি ভেক্টরটা হচ্ছে কত 75 i ক্যাপ প্লাস 25√3 j ক্যাপ। ওকে, এখন এই কিউপি ভেক্টরের মান দিক লাগবে আর কিচ্ছু না। সো আমাদের কিউপি ভেক্টরটা আমরা যদি এখান থেকে আঁকি 75 i ক্যাপ প্লাস 25√3 j ক্যাপ, গল্পটা এরকম। এইটা আমাদের আসলে কিউপি ভেক্টর। আমরা জাস্ট একটা সমান্তরাল ভেক্টর রাখলাম। তাহলে এই কিউপি ভেক্টরটা কত 75 i ক্যাপ প্লাস 25√3 j ক্যাপ। তাহলে এই কিউপি ভেক্টরের মান কত? কিউপি এর মান কিউপি ইকুয়ালস টু √75 স্কয়ার প্লাস 25√3 স্কয়ার। তাহলে বাবাকে যেতে হবে এই দূরত্বটা 75 স্কয়ার প্লাস 25√3, তাহলে হচ্ছে 25 স্কয়ার ইন্টু 3। বাবাকে যেতে হবে যে দূরত্বটা 86.6 মিটার। এইবার হাতের ডান দিক কোন দিক? এটা পূর্ব দিক। এটা কোন দিক? উত্তর দিক। পূর্ব দিকের সাথে কত কোণে উত্তর দিকে যাবে? এটা যদি থিটা হয়, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ 25√3 ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ 75। তাহলে 25/75 3, 25কে 75 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 3 হয়। এই যে দেখেন 25 75 কাটাকাটি করেন 3। √3/3 কত হয়? √3। √3/3 1/√3 হয়, তাহলে ট্যান ইনভার্স 1/√3। ট্যান ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি। সো তার মানে বাবাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যেতে হবে। কত মিটার যেতে হবে? 86.6 মিটার, যদি সে ছেলেকে পেতে চায়। সো এই যে দেখেন প্রিটি সিম্পল একটা ম্যাথ, শুধুমাত্র ভেক্টরের প্রকাশ দিয়ে আমরা করে ফেলতে পারছি। ওকে, আমাদের এখন টাইপ 2তে আমরা চলে আসলাম। লম্বাংশ এবং যে কোনো কোণে উপাংশ নির্ণয় করতে শিখবো আমরা। সো লম্বাংশটা কি? একটা ভেক্টরের দুটো উপাংশ যদি পরস্পর লম্বভাবে থাকে তাদেরকে লম্বাংশ বলা হয়। তাহলে আর একটা ভেক্টর যদি হয় এর থিটা কোণে একটা উপাংশ যদি হয় আর কস থিটা, তাহলে আমাদের লম্বাংশ আর একটা হবে আর সাইন থিটা। এখন এখানে একটা কমন প্রবলেম আছে। কমন প্রবলেম হচ্ছে আমরা মাঝে মধ্যে ভূমি কোণটা লম্ব কোণটা বুঝি না। সো ভূমি হচ্ছে কোণ সংলগ্ন বাহু। থিটার সঙ্গে যে বাহু আছে সেটা ভূমি, থিটার বিপরীতে আছে লম্ব। তাহলে কোণ সংলগ্ন বাহু ভূমি, কোণ সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। কোণের বিপরীত বাহু লম্ব। এটা কেন বলতেছেন? এটা বলতেছি কারণ আনত তলে যখনই ভেক্টর আঁকা হয় তখনই সেটার উপাংশ নির্ণয়ে হাবু ডুবু ডুবু খাওয়া হয়। ধরেন এটা একটা আনত তল, এই আনত তলের উপরে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, বস্তুর ভর হচ্ছে m, তাহলে ওজন mg। এখন হাবুডুবুটা কোথা থেকে খান সেটা একটু বুঝিয়ে বলতেছি। এই যে আনত তলে কোনটা এমজি কস থিটা আর কোনটা এমজি সাইন থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এখানকার অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা হয়। তাহলে এইটা যদি 90 মাইনাস থিটা হয় আমাদের এইখানে এই বরাবর এই অ্যাঙ্গেলটা থিটা হয়। তাহলে এমজি এর এই যে হলুদ দাগ বরাবর তলের উপর লম্ব বরাবর উপাংশ, কার উপাংশ? এমজির। তাহলে যার উপাংশ সে হচ্ছে অতিভুজ। যার উপাংশ সে কি? অতিভুজ। যার উপাংশ অতিভুজ। তাহলে এমজিটা কি? অতিভুজ। এখন কোণ সংলগ্ন বাহু কি? ভূমি। তাহলে এটা কি হবে? এমজি কস থিটা। টানা কাজ শেষ। তাহলে এটা এমজি কস থিটা। তাহলে লম্ব হবে এটার সাথে লম্ব হবে অন্য উপাংশ কত হবে? এমজি সাইন থিটা। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লম্বাংশ এবং লম্বাংশ নিয়ে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা। সো এই গেল লম্বাংশ। এখন দেখেন আবার বলতেছে যে কোনো উপাংশ নির্ণয়।
তাহলে লম্বাংশের পাশাপাশি আমার দরকার হবে যে কোনো কোণে উপাংশ। তার মানে একটা ভেক্টরের সাথে দুইটা ভিন্ন কোণ, ধরেন আলফা এবং বিটা কোণে দুইটা উপাংশ আছে, সেই উপাংশ দুইটার মান কত হবে সেটা বের করতে হবে। জিনিসটা আসে কিন্তু ত্রিভুজ সূত্র থেকে। সো যেহেতু ত্রিভুজ সূত্র থেকে আসে, আমি সূত্রগুলা লিখি আর একটু ত্রিভুজ সূত্রটা দেখিয়ে রাখি। ধরুন কোনো একটা ভেক্টর, এটা আর, এটার দুইটা উপাংশ, একটা আলফা কোণে পি, আর একটা হচ্ছে এইখানে বিটা কোণে আরেকটা উপাংশ আছে কিউ। তাহলে আমাদের আর ভেক্টরের দুটো উপাংশ, একটা হচ্ছে আলফা কোণে পি আর একটা হচ্ছে বিটা কোণে কিউ। তাহলে পি এবং কিউ এর সূত্র আপনারা শিখে আসছেন, পি ইকুয়ালস টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। পি আর এর সাথে কত কোণে আছে? আলফা কোণে আছে, তাহলে বিপরীত কোণ নিতে হয়, অন্য কোণটা নিতে হয় বিটা। কিউ আর এর সাথে আছে বিটা কোণে, তাহলে নিব আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এখন এই জিনিসটা আপনারা সূত্র আকারে মনে রাখেন, আমি বেসিকটা সব সময় মনে রাখতে বলি। কেন? কোনো কারণে পরীক্ষার হলে যে মাথা গরম হয়ে গেছে, সূত্র ভুলে গেছি, এই টাইপ জিনিসপত্র হলে যাতে সমস্যা না হয়। এটা আলফা, এই অ্যাঙ্গেলটা আসলে বিটা। আমি সামান্তরিকটা কমপ্লিট করলে আপনারা বুঝবেন, এই কোণটা বিটা মানে আসলে ওই কোণটাও বিটা। এটা কিউ মানে এটাও কিউ, এটা পি, এটা আর। তাহলে দেখেন ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী পি ডিভাইডেড বাই যে কোনো একটা বাহু বিপরীত কোণের সাইনের অনুপাত সাইন বিটা ইকুয়ালস টু, আমি আর জানি, আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। দেখেন পি বাই সাইন বিটা, পি বাই সাইন বিটা সমান আর ডিভাইডেড বাই বিপরীত যে কোণটা আছে এই কোণটা কত? এই কোণটার মান হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই জন্য আমরা এটা লিখতেছি পি বাই সাইন বিটা সমান, পি বাই সাইন বিটা সমান আর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা কি? আমরা যেটা পাবো পি সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। কারণ সাইন 180 মাইনাস থিটা সমান কত হয়? সাইন থিটা হয়। সাইন 180 মাইনাস থিটা সমান কত? সাইন থিটা। দ্বিতীয় চতুর্ভাগে সাইন অলওয়েজ ধনাত্মক। তাহলে এই যে দেখেন সূত্র কোনো কারণে ভুলে গেছেন, পরীক্ষার হলে মনে নাই, কোনো সমস্যা নাই, ত্রিভুজ সূত্র দিয়ে বের করতে পারবো। একইভাবে যদি কিউ এর ব্যাপারটা চিন্তা করি, আমরা এখন কিউ নির্ণয় করতে চাই। কি নির্ণয় করতে চাই? কিউ। তাহলে কিউ এর বেলায় কিউ ডিভাইডেড বাই কত হবে? দেখেন কিউ ডিভাইডেড বাই, এই যে কিউ এর বিপরীত কোণ কত? আলফা, তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এই যে দেখেন আমরা কিন্তু ত্রিভুজ সূত্র থেকেও কিউ এবং পি এই দুইটার ভ্যালু বের করতে পারি। কোনো কারণে যদি সূত্র ভুলে যান কোনো সমস্যা নাই, জাস্ট মনে রাখেন পি যদি আলফা কোণে থাকে তাহলে পি এর মান বের করার সময় আমার নিতে হবে কি? আর সাইন বিটা। কিউ বিটা কোণে আছে তাহলে নিতে হবে কি? আর সাইন আলফা। ওকে, এগুলো আপনারা এইচএসসিতে পড়ে আসছেন, আমরা জাস্ট অ্যাপ্লিকেশনগুলো এখন দেখি। পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি 80 নিউটন। তাহলে দুইটা বলের লব্ধি কত নিউটন? 80 নিউটন। আর ইকুয়ালস টু 80 নিউটন। লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। ওকে, একটা বলের সাথে লব্ধি 60 ডিগ্রি কোণে আছে, এখানে 60 ডিগ্রি। তাহলে এটা কত? 80 cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে কত বলেন? হাফ। তাহলে 80 ইন্টু হাফ 40 নিউটন হয়ে গেল। কি বলছে? তবে বল দুইটির মান নির্ণয় করো। একটা তো 40 নিউটন পেয়ে গেছে, আর একটা তাহলে কত?
80 sin 60 ডিগ্রি। তাহলে 80 sin 60 ডিগ্রির মান কত? 80 ইন্টু sin 60 ডিগ্রি √3/2 40 √3 নিউটন। তাহলে একটা হচ্ছে 40 নিউটন আর একটা কত 40 √3 নিউটন। দেখেন রুয়েটের কোশ্চেন ছিল, সোজা কোশ্চেন। নেক্সট দেখেন এখানে 10 ইউনিট মানের একটা ভেক্টর আছে, 30 এবং 45 ডিগ্রি কোণে উপাংশ দুটাকে ভাগ করা হয়েছে, পি আর কিউ নির্ণয় করতে বলা হয়েছে। পি এখানে 10 একক মানের একটা ভেক্টরের 30 ডিগ্রি কোণে উপাংশ। তাহলে পি কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে। পি ইকুয়ালস টু আর এখানে কত 10 সাইন, তাহলে পি আছে 30 ডিগ্রিতে, নিব তাহলে কত ডিগ্রি? 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে এইখানে আমরা যেটা পেয়ে যাব 10 sin 45 ডিগ্রি, 10 ইন্টু সাইন 45 ডিভাইডেড বাই সাইন 75। এটা তাহলে হবে 7.32 একক, পি হবে 7.32 ইউনিট। ওখানে যেহেতু ইউনিট বলছে আমরা ইউনিট লিখছি। এবার কিউ, কিউ আছে কত কোণে? কিউ আছে 45 ডিগ্রি কোণে। তাহলে কিউ সমান 10 sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 30 প্লাস 45 ডিগ্রি। তাহলে 10 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হাফ ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি। তাহলে 5 বাই সাইন 75 ডিগ্রি, 5 বাই সাইন 75, এটা আমাদেরকে দিবে 5.176 ইউনিট। তাহলে দেখেন লম্বাংশ এবং যে কোণে কোণে উপাংশ নির্ণয় কিন্তু আসলে খুব বেশি জটিল কাজ না, ইজি কাজ। এইবার যে জিনিসটা দেখবো আমরা সেটা হচ্ছে লম্বাংশ সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয়। মানে আমরা যখন অনেকগুলা ভেক্টর থাকে, দুইয়ের বেশি ভেক্টর থাকে, তখন সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয় করা কষ্টকর হয়ে যায়। তাহলে দুইয়ের অধিক ভেক্টর থাকলে আমরা সবসময় লম্বাংশ সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয় করি। এবং কি ছিল লম্বাংশ সূত্রটা? যে কোনো নির্দিষ্ট দিকে কতগুলি ভেক্টরের লম্বাংশের সমষ্টি ওই দিকে লব্ধির লম্বাংশের সমান। আমাদের এখানে লব্ধিটা আর এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে আর কস থিটা, এটা হচ্ছে লব্ধির লম্বাংশ কোন অক্ষে? এক্স অক্ষে। তাহলে এটা হবে এক্স অক্ষ বরাবর সবগুলা ভেক্টরের লম্বাংশের সমষ্টি। তাহলে f1 cos থিটা 1 প্লাস f2 cos থিটা 2, এইভাবে যোগ করতে করতে শেষটা কত আছে? শেষটা আছে fn cos থিটা n। এইটাকে এইভাবে লেখা যায় সামেশন অফ এফ আই কস থিটা আই, যেখানে থিটার ভ্যালু আয়ের ভ্যালু 1 থেকে n, এটা হচ্ছে আর কস থিটা। আর সাইন থিটা কত হবে? তাহলে ওয়াই অক্ষ বরাবর লব্ধির যে উপাংশ সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রতিটা ভেক্টরের লম্বাংশের সমষ্টির সমান। তাহলে f1 sin থিটা 1 প্লাস f2 sin থিটা 2, এভাবে শেষটা হবে fn sin থিটা n। সো এটাকেও লেখা যায় সামেশন অফ i সমান 1 থেকে n এফ আই সাইন থিটা আই। এই তাহলে আর কস থিটা জানি, আর সাইন থিটা জানি, তাহলে লব্ধি ভেক্টরটা কত হবে? লব্ধি ভেক্টর আর ভেক্টর ইকুয়ালস টু আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরটা। এখন যখনই লব্ধি ভেক্টর পাবো, লব্ধি ভেক্টরের মান দিক নির্ণয় করা কোনো ব্যাপারই না। ওকে, এখন আমরা আইইউটির 14-15 সালের একটা কোশ্চেন দেখবো। এ পার্টিকেল হ্যাজ 3 ভেলোসিটিস 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড and 30 মিটার পার সেকেন্ড ইনক্লাইন্ড অ্যাট অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি টু অ্যান আনাদার। মানে একটার সঙ্গে আরেকটা 120 ডিগ্রি কোণে ইনক্লাইন্ড আনত আছে। দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি ইজ, ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, রেজাল্টেন্ট মানে হচ্ছে লব্ধি। তাহলে লব্ধির মান কত বের করতে বলছে। ওকে, এখন দেখেন 10 20 30 120 ডিগ্রিতে আছে,
প্রথমটা যদি 10 হয়, প্রথমটা 10, এদিকে আছে 20, এদিকে আছে 30, তাহলে শুরুর অ্যাঙ্গেলটা এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি। দ্বিতীয় ভেক্টরের জন্য অ্যাঙ্গেলটা 20 একক মানের ভেক্টর 120 ডিগ্রি কোণে আছে, এই ভেক্টরটা আছে 240 ডিগ্রি, 120 আর 120 240, এক্স অক্ষের ধনাত্মক দিক এই 10 একক মানের ভেক্টরটা। এখন তাহলে আমরা যখন লব্ধি বের করতে যাব, এগুলো যেহেতু বেগ ভেক্টর, লব্ধি বেগ ভি কস থিটা ইকুয়ালস টু 10 কস 0 ডিগ্রি। দেখেন প্রথম ভেক্টর এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এক্স অক্ষের সাথে তার কোণ কত 0 ডিগ্রি, প্লাস 10 সাইন 120 ডিগ্রি, সরি 10 না 20 কস 120 ডিগ্রি, প্লাস 30 কস 240 ডিগ্রি। তাহলে দেখেন কস 0 ডিগ্রির মান কত 1, 10 ইন্টু 1, কস 120 ডিগ্রির মান কত মাইনাস হাফ, 10 ইন্টু 20 ইন্টু মাইনাস হাফ, প্লাস কস 240 ডিগ্রির ভ্যালু কত। তাহলে দেখেন কস 240, 180-র সাথে 60 যোগ করলে 240 হয়, তাহলে 180-র সাথে 60 যদি যোগ করি 240 হয়। 180 থেকে 60 ডানে যাই আর 180 থেকে 60 বামে যাই, কস কিন্তু 90 থেকে 270 পর্যন্ত সিমেট্রিক। তাহলে 180 60 ডিগ্রি ডানে, এই যে দেখেন আবার একটু রিমাইন্ডার দিই আপনাদেরকে, একটু রিমাইন্ডার দিই, ক্যালকুলেটরে তো অবশ্যই করতে পারি, তাহলে কেন শিখাচ্ছি যখন ক্যালকুলেটর ছাড়া ফেস করবেন তখন টের পাবেন। তাহলে এটা 180 ডিগ্রি, 180 ডিগ্রির ডান দিকে আমি 60 ডিগ্রি যাই আর বাম দিকে 60 ডিগ্রি যাই, একই কথা। তাহলে কস 240 180 থেকে কত ডিগ্রি, 60 ডিগ্রি ডানে, তাহলে 180 থেকে 60 ডিগ্রি বামে কত হয় 120, কস 240 আর কস 120-এর ভ্যালু সেম, তাহলে 30 ইন্টু কস 120-এর ভ্যালু মাইনাস হাফ হয়ে গেল। তাহলে এখন আমরা এখান থেকে যেটা পাবো 10 মাইনাস 10 মাইনাস 15, তাহলে 10 মাইনাস 25 মাইনাস 15। ঠিক আছে, আপনি চাইলে ক্যালকুলেটর তুলে সেটা চেক করতে পারেন। 10 ইন্টু কস 0 প্লাস 20 ইন্টু কস 120 প্লাস 30 ইন্টু কস 240, এটা আপনাকে জাস্ট মাইনাস 15ই দিবে। সো মাইনাস 15 আমি বের করলাম। এটা আসলে মূলত করছি কেন, শেখাচ্ছি আপনাদেরকে যে আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সময় ক্যালকুলেটর দিয়ে তো চাপতেই পারেন, এই ম্যাথ ডিউতে যদি দিয়ে দেয়, সো ভি কস থিটা সমান কত মাইনাস 15। এবার ভি সাইন থিটা সমান কত হবে, ভি সাইন থিটা ইকুয়ালস টু 10 সাইন 0 ডিগ্রি প্লাস 20 সাইন 120 ডিগ্রি প্লাস 30 সাইন 240 ডিগ্রি। এখন সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, সাইন 120 ডিগ্রি, চলেন আবার শিখি। সাইন 120, 90-এর ডানে আছে 30, তাহলে 90-এর বামে 30, সাইন 120 সাইন 60 সেম, সাইন 60 √3/2, তাহলে 20 ইন্টু √3/2 প্লাস সাইন 240, সাইনের বেলায় 180-র পরে যেটা পাবো 180-র আগে যেটা পাবো প্লাস মাইনাস হয়ে যায়। দেখেন আবারও চলেন গ্রাফ দেখি, এটা 180, তাহলে 180 ডানে যদি যাই 240, 180 ডানে কত 60 গেলে 240, 180 বামে 60 আসলে কত 120, তাহলে সাইন 240 সাইন 120 কি কথা, একই কথা না, মাইনাস আছে। তাহলে সাইন 240 মানে অ্যাকচুয়ালি মাইনাস, একটা মাইনাস চলে আসবে, মাইনাসটাকে সামনে নিয়ে আসতেছি, মাইনাস সাইন 240 180 60 240, তাহলে সাইন 120 মাইনাস সাইন 120, তাহলে সাইন 120 ডিগ্রির মান কত, সাইন 120 মানে সাইন 60 ডিগ্রির সমান, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে এখানে হচ্ছে আবারও √3/2 হবে একটা, সো 10 √3 মাইনাস 15 √3। খেয়াল করেন এটা √3/2
2 আর 30 15, 15√3, 10√3 মাইনাস 15√3, তাহলে কত মাইনাস 5√3। এইবার তাহলে আমাদের দরকার ভেক্টর দুইটার কি লব্ধি। আমাদের ভি কস থিটা ভি সাইন থিটাকে বর্গ করে বর্গের যে যোগফলের বর্গমূল যদি আমরা করি, ভি সমান রুট ওভার মাইনাস 15 স্কোয়ার প্লাস মাইনাস 5√3 স্কোয়ার, 15 15 225, 5 5 25 আর 3 75, 225 আর 75 রুট ওভার 300, তার মানে 10√3 মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা কত 10√3, এই যে নাম্বার 10√3 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটর আপনি করেন, কোনো সমস্যা নাই, আমি এটা করাচ্ছি যে এই কোশ্চেনটা তো ডিউতেও আসতে পারে। এই যে দেখেন উইদাউট ক্যালকুলেটর আমরা কিন্তু পারতেছি। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সামান্তরিক সূত্রে চলে আসব। তাহলে সামান্তরিক সূত্র কি ছিল দেখেন, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আমার যদি দুটো ভেক্টর একই সময়ে কাজ করে এবং একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা ওই দুইটা ভেক্টরকে সূচিত করা হয়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি সূচিত করে, এটা আমরা জানি। তাহলে লব্ধির মান আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। লব্ধির দিক মানে হচ্ছে লব্ধিটা কোনো একটা ভেক্টরের সাথে কত কোণে থাকে। তাহলে এখানে লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণে আছে ট্যান থিটা, কার সঙ্গে থিটা কোণে আছে পি এর সাথে, পি কে আলাদা রাখলাম, প্লাস ট্যান মানে উপরে সাইন নিচে কজ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে সাইন আলফা বাই কজ আলফা, পি অলরেডি চলে গেছে তাহলে কিউ। এইভাবে থিটা লিখতে হয়। এখন আমি আরেকটা জিনিস প্র্যাকটিস করে রাখি আপনাদেরকে, লব্ধি ভেক্টর যদি কিউ ভেক্টরের সাথে ডেল্টা কোণ উৎপন্ন করে, লব্ধি ভেক্টর কিউ ভেক্টরের সাথে ডেল্টা কোণ উৎপন্ন করে, তাহলে ট্যান ডেল্টা কার সাথে উৎপন্ন করছে কিউ এর সাথে ডেল্টা কোণ, তাহলে কিউ প্লাস পি কজ আলফা উপরে পি সাইন আলফা। সুতরাং লব্ধি ভেক্টরটা যে কারোর সাথে কোণ উৎপন্ন করতে পারে এবং সেই কোণটা আমরা এইভাবে বের করতে পারি। ওকে, এইবার আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে যখন লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করেছিলাম, আর ম্যাক্স ইকুয়ালস টু পি প্লাস কিউ, যখন আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাহলে কোণের মান যদি 0 ডিগ্রি হয় বা ভেক্টর দ্বয় যদি একই দিকে কাজ করে, ম্যাক্সিমাম লব্ধিটা হচ্ছে পি প্লাস কিউ। আর মিনিমাম পি অন্তর কিউ, এটা কিন্তু পি মাইনাস কিউ আমি বলতে পারি না ডিরেক্টলি, কারণ কি আমি তো জানি না পি বড় না কিউ বড়। যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ, যদি কিউ বড় হয় তাহলে কিউ মাইনাস পি। তাহলে আর মিনিমাম হচ্ছে পি অন্তর কিউ, পি আর কিউ এর যে বিয়োগফল বা অন্তরফল, এবং এইটার দিক হবে বড় ভেক্টরের দিকে। এবং এইটা হবে যখন ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে কাজ করে বা 180 ডিগ্রি কোণে কাজ করে। যদি দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে বা 180 ডিগ্রি কোণে কাজ করে, তখন মিনিমাম যে ভ্যালুটা হবে সেটা পি অন্তর কিউ। ওকে, এখন আমাদের তাহলে যে কোনো লব্ধিটা এই আর ম্যাক্স আর মিনিমামের মধ্যে থাকবে। তাহলে একটা ভেক্টরের লব্ধি যদি আর হয়, এই আর এর মানটা অতি অবশ্যই কার কার মধ্যে থাকতে হবে, আর মিনিমাম এবং আর ম্যাক্সিমামের মধ্যে থাকতে হবে। তাহলে আমাদের লব্ধির যে ব্যবধিটা, সেই ব্যবধিটা আমরা এভাবে লিখতে পারি, পি অন্তর কিউ লেস দ্যান ইকুয়ালস টু আর লেস দ্যান ইকুয়ালস টু পি প্লাস কিউ। উপরে ইকুয়াল টু সাইন হবে, কারণ লব্ধিটার সর্বনিম্ন যে মান, সেই সর্বনিম্ন মানটা হবে বিয়োগফলের সমান, সর্বোচ্চ মানটা হবে যোগফলের সমান। তাহলে দুটো ভেক্টরের লব্ধির মান অবশ্যই এই রেঞ্জের মধ্যে থাকবে। একটা সিম্পল এক্সাম্পল দেখাবো আপনাদেরকে এটা ক্লিয়ারলি বোঝানোর জন্য। ধরেন আপনাকে আমি দুটো ভেক্টর দিতেছি, বললাম 2 ও 5 একক মানের দুইটি ভেক্টরের
লব্ধি নিচের কোনটি হতে পারে না? আমি আপনাকে দুটো ভেক্টর দিয়েছি, একটা 2 একক মানের আর একটা 5 একক মানের। এই দুইটা ভেক্টরের লব্ধি নিচের কোনটা হতে পারে না সেটা বের করতে বলেছি। তাহলে এ নাম্বার দিলাম 8 একক, বি নাম্বার দিলাম 7 একক, সি নাম্বার দিলাম 4 একক, ডি নাম্বার দিলাম 3 একক। তাহলে 2 এবং 5 এই দুইটা যে ভেক্টর আছে, এই দুইটার লব্ধি সর্বোচ্চ মান হতে পারে 7, সর্বনিম্ন মান হতে পারে 3। তাহলে লব্ধি 3 থেকে 7-এর মধ্যেই থাকবে। তাহলে দেখেন তো 3 4 7 সবাই আছে, 8 নাই। তাহলে আমাদের লব্ধির যে মান সেটা কত হতে পারে না? 8 হতে পারে না। ওকে, এটা হচ্ছে সামান্তরিক সূত্রে লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের প্রয়োগ। আমরা এখন সমান মানের দুইটা ভেক্টরের লব্ধি দেখব। তার মানে দুটো ভেক্টরই যদি পি করে হয়, r = √p² প্লাস p² প্লাস 2p cos আলফা, সরি 2p না, 2p² হবে, 2p² cos আলফা। তাহলে p² প্লাস p² মিলে 2p² হবে প্লাস 2p² cos আলফা হবে। এখন 2p² কমন নিলে 1 প্লাস cos আলফা থাকবে। এইবার 1 প্লাস cos আলফা আমরা জানি cos 2a সমান 2 cos² a মাইনাস 1। তাহলে এখান থেকে 1 প্লাস cos 2a সমান হবে 2 cos² a। তাহলে 1 প্লাস cos আলফা মানে আসলে 1 প্লাস cos 2 ইন্টু আলফা বাই 2, তাহলে সেটা হচ্ছে 2 cos² আলফা বাই 2। তাহলে আমাদের 1 প্লাস cos আলফা এটাকে লেখা যাবে 2 cos² আলফা বাই 2। তাহলে এখানে 2 দুগুণা 4 √4p² cos² আলফা বাই 2, তাহলে 2p cos আলফা বাই 2। এই হচ্ছে সমান মানের দুটো ভেক্টরের লব্ধি 2p cos আলফা বাই 2। এখন আমরা সবসময়ই একটা জিনিস মাথায় রাখব, যদি দুইটা ভেক্টরের লব্ধির মান সমান, যে দুইটা ভেক্টর আছে তাদের মানের সমান হয়, সমান মানের দুইটা ভেক্টরের লব্ধি তাদের একটার মানের সমান হলে মধ্যবর্তী কোণ কত, এই জিনিস আমরা পড়ে আসছি। দেখেন, সমান মানের দুইটি ভেক্টরের লব্ধির মান যে কোনো একটির সমান হলে সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি 2p cos আলফা বাই 2 এটাই হচ্ছে r এর সমান হবে। r = পেয়েছিলাম 2p cos আলফা বাই 2। তাহলে r মানে তো p, যেহেতু লব্ধি সমান মানের ভেক্টরের মানের সমান, p = 2p cos আলফা বাই 2। তাহলে দুই পাশ থেকে p কেটে দেই, বা 1 সমান 2 cos আলফা বাই 2, বা cos আলফা বাই 2 সমান হাফ, বা cos আলফা বাই 2 সমান হাফ হলে আলফা বাই 2 সমান 60 ডিগ্রি, আলফা বাই 2 সমান 60 ডিগ্রি, তাহলে আলফা = 120 ডিগ্রি। পরে আসছি আমরা এটা, যে যদি সমান মানের দুইটা ভেক্টর 120 ডিগ্রি কোণে থাকে তাহলে লব্ধি তাদের যে কোনো একটার মানের সমান হয়ে যায়। সো r সমান 2p cos আলফা বাই 2। ওকে, এবার চলেন দেখি
সিকের ওয়েট 2021-22 একটু আগেই প্রমাণ করে ফেলছে, আর কিছু বলার নাই। দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে? 120 ডিগ্রি। একটু আগেই ব্যাখ্যা করছি, সো আর ব্যাখ্যা করার কিছু দেখতেছি না। এরপর আসেন, দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ, দুইটা ভেক্টরের মধ্যে একটা আরেকটার দ্বিগুণ, তাহলে কিউ সমান 2p, একটা পি আর একটা কিউ সমান 2p, এবং এদের লব্ধির মান বড় ভেক্টরটির সমান, লব্ধি আর সমান কিউ সমান 2p। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? ওকে, ভালো কথা, আমরা জানি আর ইকুয়ালস টু, একবারে আর স্কোয়ারে চলে যাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে আর স্কোয়ার মানে 2p হোল স্কোয়ার। আমি এমনিতেই ইচ্ছা করে একটু ডিটেলসে লিখতেছি যাতে আপনারা যারা দুর্বল তারাও ধরতে পারেন, কিন্তু অ্যাডমিশন টেস্টে আসলে আপনি আরও ফাস্টার হবেন। সো পি স্কোয়ার প্লাস কিউ সমান 2p, কিউ সমান 2p প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ সমান 2p কজ আলফা। একটা ছোট্ট জিনিস খেয়াল করেন, সবগুলা রাশিতে পি স্কোয়ার আছে, আমি সবগুলা রাশি থেকে পি স্কোয়ার বাদ দিয়ে দিব। এখানে 4p স্কোয়ার আমি 4 রাখবো, পি স্কোয়ার বাদ, পি স্কোয়ার 1 রাখবো, 4p স্কোয়ার 4 রাখবো, 2 দুগুণা 4 পি স্কোয়ার বাদ কজ আলফা। দেখেন কিভাবে একটু ক্যালকুলেশনটাকে শর্টার করতে হয়। সো পি স্কোয়ার তো সব জায়গায় আছে, এটা একেবারে কমন বাদ দিয়ে দিয়েছি। এবার দেখেন উভয় পাশ থেকে এদিক থেকে 4 এদিক থেকে 4 বাদ, তাহলে আমার দিন শেষে থাকতেছে কি? দিন শেষে থাকতেছে হচ্ছে 4 কজ আলফা ইকুয়ালস টু -1। তাকায় দেখেন, এদিক থেকে 4 এদিক থেকে 4 কাটাকাটি যাচ্ছে, 4 কজ আলফা ইকুয়ালস টু 1টাকে এই পাশে নিয়ে আসলে -1, বা কজ আলফা ইকুয়ালস টু -1/4। যারা স্মার্ট এনাফ একটু আগেই বুঝে গেছেন, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স -1/4। তাহলে কজ ইনভার্স -1/4 সি নাম্বারে আছে, তাহলে আমাদের অ্যান্সার কত? কজ ইনভার্স -1/4। কাজ শেষ। ওকে, চলেন সামান্তরিক সূত্রের পরের যে কোশ্চেনটা, দুটি ভেক্টর রাশির বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধিদ্বয় যথাক্রমে 28 ও 4। বৃহত্তর পি প্লাস কিউ 28, ক্ষুদ্রতর পি মাইনাস কিউ 4, যোগ করলে 2p সমান 32, পি সমান 16, তাহলে কিউ সমান 12। রাশি দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কোনো একটি কোণের উপর ক্রিয়া করলো, লব্ধির মান কত? তাহলে 16 আর 12 লব্ধি কত? আর ইকুয়ালস টু 90 ডিগ্রিতে যদি কাজ করে 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 12 ইন্টু কজ 90। আজকের পর থেকে আর এই কজ 90 ডিগ্রি লিখবই না, আজকের পর থেকে ডিরেক্ট আর সমান লিখবো 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এটা এখন ক্যালকুলেট করব না, এটার অ্যান্সার ডিরেক্ট বসাবো 20। কেমনে? মুখস্থ? জি নট, দেখাচ্ছি। এটাকে বলা হয় পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল। সো চলেন পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল শিখি। এগুলো শর্টকাট না, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। আমরা এগুলোই শিখি না, আমরা খালি শর্টকাটের পিছনে দৌড়াই। মনোযোগ দিন। 3, 4, 5, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। এখন যদি আমি এই 3, 4, 5 ত্রিভুজটাকে একটু টেনে বড় বানাই, 3-এর জায়গায় 6, 4 জায়গায় 8, 5-এর জায়গায় 10, 6, 8, 10 দ্বিগুণ হয়ে গেছে। ত্রিভুজটাকে জাস্ট টেনে লম্বা করছি, ডাবল করছি সব বাহু, তাহলে 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার। তাহলে একই ভাগে 6 দুগুণা 12, 8 দুগুণা 16, 10 দুগুণা 20 গুণিতক, তাহলে 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। দেখা মাত্রই দেখেন 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 12, 3 4 12, 3-এর 4 গুণিতক, 16, 4 4 16, 4-এর 4 গুণিতক, তাহলে লব্ধি সেটা কত হবে? 5-এর 4 গুণ, 4 5 20, শেষ। বুঝতে পারছি? সো এই যে দেখেন, আমরা এইভাবে অ্যাকচুয়ালি পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেলটা যদি আমাদের মাথায় থাকে, আমি ক্যালকুলেটর ছাড়া একেবারে চমৎকারভাবে অ্যান্সার ধুম করে বের করতে পারছি। চলেন
আমরা ভেক্টরের যোগ করছি, এবার ভেক্টরের বিয়োগ করব। ভেক্টরের যোগের পাশাপাশি ভেক্টরের বিয়োগও জরুরি। তাহলে অ্যাকচুয়ালি সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টরের বিয়োগ করা যায়। আমি যখন যোগ করতে যাচ্ছি, দেখেন এখানে পি আর কিউ যে ভেক্টর দুইটা ছিল, এখানে এ আর বি ভেক্টর, এটার যোগফল আর এ প্লাস বি। তাহলে এ আর বি ভেক্টরের মাঝখানের কোণ যদি আলফা হয়ে থাকে, আর এর মান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা ছিল। এখন যদি আমি আর প্রাইম ভেক্টরটা এ মাইনাস বি ভেক্টর বলি, আর প্রাইম ভেক্টরটা আসলে এ মাইনাস বি ভেক্টর। এখন আমাদের মাইনাস বি ভেক্টর এ ভেক্টরের সঙ্গে কত কোণে আছে? 180 মাইনাস আলফা কোণে আছে। আসলে আমরা যখন ভেক্টরের বিয়োগ করতেছি, আর প্রাইম ভেক্টর সমান এ মাইনাস বি ভেক্টর বলা, তার মানে আসলে এ ভেক্টরের সঙ্গে আপনি যোগ করতেছেন মাইনাস বি ভেক্টর। এ ভেক্টরের সঙ্গে যোগ করতেছেন কত? মাইনাস বি ভেক্টর। মাইনাস বি ভেক্টর এ ভেক্টরের সাথে 180 মাইনাস আলফা কোণে আছে। তাহলে আর প্রাইমের যে মান, এটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, না কজ 180 মাইনাস আলফা। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এই লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে যে কোণে আছে সেই কোণটা যদি ডেল্টা হয়, ডেল্টা নির্ণয় করো। লব্ধি ভেক্টর এ ভেক্টরের সাথে যে কোণে আছে সেই কোণ যদি ডেল্টা হয়, ট্যান ডেল্টা কার সাথে উৎপন্ন কোণ? এ এর সাথে, প্লাস বি কজ মাঝখানের কোণ কত? 180 মাইনাস আলফা, উপরে বি সাইন 180 মাইনাস আলফা। তাহলে বি সাইন আলফা ডিভাইডেড বাই এ মাইনাস বি কজ আলফা। তাহলে দেখেন, যদি আপনাকে কখনো জিজ্ঞেস করা হয় দুটো ভেক্টর দিয়ে যে ভেক্টর দুটার বিয়োগফলের মান কত এবং কোন দিকে কাজ করবে, খুব চমৎকারভাবে আপনি এই যে দেখেন ভেক্টর দুইটার বিয়োগফলের মান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা থেকে পাবেন, এবং ডিরেকশন বা দিকটা অ্যাকচুয়ালি হবে এ বি ভেক্টরের ভিতরে থাকবে না, বাইরে চলে যাবে। কত কোণে বাইরে যাবে সেই ডেল্টাটা আমরা এইভাবে বের করতে পারবো। সো বেসিক সামান্তরিক সূত্রের সাহায্যে আপনি ভেক্টরের বিয়োগ করতে পারবেন। ভেক্টরের বিয়োগের সবচেয়ে বড় ব্যবহারটা হবে আপেক্ষিক বেগের সময়। সো এইটার ডিটেলস ম্যাথমেটিক্যাল আলোচনাগুলো আমরা আপেক্ষিক বেগের সময় করব ইনশাল্লাহ। এখন একটু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসের একটা কোশ্চেন ছিল, এটা আপনারা একাডেমিকে সবাই করে আসেন, যে এ আর বি দুইটা ভেক্টর এমন যে এ বি এর যোগফলের যে মান এবং এ বি এর বিয়োগফলের মান সমান। তার মানে যোগফলের যে লব্ধি সেটার মান এবং বিয়োগফলের যে লব্ধি সেটার মান পরস্পর সমান। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তাহলে একটু রিভিজিট করি। এ প্লাস বি এর যে মান ইকুয়ালস টু এ মাইনাস বি এর মান। তাহলে এ প্লাস বি এর মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। একটা রুট ওভার আছে, আমি আসলে রুট ওভারটা আচ্ছা দিই, নাহলে আবার পরে বুঝতে কষ্ট হয় অনেকের। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। উভয় পাশকে বর্গ করে দেই, রুট ওভার উঠে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। তাহলে দুই পাশ থেকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কেটে দিব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুই পাশ থেকে কাটা যাবে, তাহলে 4ab কজ আলফা ইকুয়ালস টু 0 হয়ে যাবে, বা 4ab কজ আলফা ইকুয়ালস টু 0। এখন ভেক্টরের মান তো কখনো শূন্য হতে পারে না, তাহলে 4ab নট ইকুয়ালস টু 0, তাহলে কজ আলফা ইকুয়ালস টু 0। যেহেতু 4ab নট ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আলফার ভ্যালুটা আসবে 90 ডিগ্রি। তাহলে যদি দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান সমান হয়ে যায়, ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে থাকে বা 90 ডিগ্রিতে থাকে। ওকে, এখন আসেন, এটা আইআইটি মেইনের একটা কোশ্চেন 2019 সালের।
আমি খুব বেশি আইআইটির কোশ্চেন আপনাদেরকে করতে বলি না, বা নিজে থেকে করতে একেবারে আমি নিষেধ করি। কারণ হচ্ছে আমাদের সিলেবাসের সঙ্গে সব কিছু মেলে না, বা যে টাইপের কোশ্চেন আমাদের ভর্তি পরীক্ষায় হয় সেই টাইপের কোশ্চেন অনেক সময় থাকে না। সো আমি কিছু দেখাবো, অল্প কিছু দেখাবো আইআইটির কোশ্চেন। আবারও বলছি, এগুলো আপনারা নিজে নিজে করতে চাওয়াটা একটু বোকামি, কারণ দেখা যাবে আপনি হচ্ছে অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, আল্লাহ আমি তো পারি না। শুধুমাত্র যে ম্যাথগুলা প্রাসঙ্গিক আসার মতো সেগুলাই আমি আপনাদেরকে করাবো, ঠিক আছে? এইটা না পারলে খুব বেশি ক্ষতি বৃদ্ধি হবে না। আসেন চলেন দেখি। দুইটি সমান মানের ভেক্টর এ ও বি এবং এ প্লাস বি এর যে মান ইকুয়ালস টু এন ইন্টু এ মাইনাস বি হলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু বলে দিছে সমান মানের ভেক্টর এ আর বি। যাই হোক, সমান মানের ভেক্টর এ প্লাস বি এর যে মান, এটা ইকুয়ালস টু এন এ মাইনাস বি এর মান। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। এ প্লাস বি এর মান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস 2ab কজ আলফা ইকুয়ালস টু এন রুট ওভার এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। তাহলে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস 2ab কজ আলফা এন স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। এখন যেহেতু সমান মানের ভেক্টর এ আর বি দুইটি সমান মানের ভেক্টর, তাহলে আমরা যেহেতু এখানে কোশ্চেনেই দেখতে পাচ্ছি দুইটি সমান মানের ভেক্টর, তার মানে এ আর বি এর মান সমান, তাহলে মান দুটো সমান বসিয়ে ফেলি ক্যালকুলেশন সিম্পলিফাইড করার জন্য। এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কজ আলফা ইকুয়ালস টু এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 2a স্কোয়ার কজ আলফা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, এখানে একটা 2a স্কোয়ার আছে, 2 প্লাস 2 কজ আলফা, এ স্কোয়ার কাটাকাটি করে দিচ্ছি, এন স্কোয়ার 2 মাইনাস 2 কজ আলফা। আবার 2 গুলো নাই করে দিই, 1 প্লাস কজ আলফা ইকুয়ালস টু এন স্কোয়ার 1 মাইনাস কজ আলফা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 প্লাস কজ আলফা ইকুয়ালস টু এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কজ আলফা। তাহলে আমরা এখান থেকে পাবো কজ আলফা প্লাস এন স্কোয়ার কজ আলফা ইকুয়ালস টু এন স্কোয়ার মাইনাস 1। সো আলটিমেটলি এন স্কোয়ার প্লাস 1 কজ আলফা ইকুয়ালস টু এন স্কোয়ার মাইনাস 1। সুতরাং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কজ আলফা, যেটা cos alpha equals to n square minus 1 by n square plus 1. সুতরাং আলফা ইকুয়ালস টু cos ইনভার্স n স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস 1। অ্যান্সার। সো এই হচ্ছে দুইটা সমান মানের যদি ভেক্টর থাকে এ আর বি, এ প্লাস বি এর লব্ধি যদি এন ইন্টু এ মাইনাস বি এর লব্ধির সমান হয়, আলফাটা কজ ইনভার্স এন স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার প্লাস 1 হয়। ওকে, তাহলে আমরা ভেক্টরের যোগ বিয়োগ সব করে ফেললাম। এইবার আজকের লেকচারটার লাস্ট যে টাইপটা, টাইপ 6, এটা হচ্ছে নদী এবং নৌকা সংক্রান্ত সমস্যা বলি। আমরা নদী এবং নৌকা সংক্রান্ত সমস্যা বলি একেবারে বেসিক দিয়ে আমি যদি শুরু করি, আমরা যে রাশিগুলা পড়ে আসছি, ধরেন যে রাশিগুলা পড়ে আসছি, ডি হচ্ছে নদীর প্রস্থ, ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি নৌকার বেগ, ডব্লিউ হচ্ছে লব্ধি বেগ, আলফা হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। সো আমি এই কনভেনশন বা এই চিহ্নের রীতিগুলোই সবসময় ফলো করব। তাহলে ডি হচ্ছে নদীর প্রস্থ, ডি নদীর প্রস্থ,
ইউ স্রোতের বেগ, ভি নৌকার বেগ, ডব্লিউ লব্ধি বেগ, আলফা নৌকার বেগ ও অনুভূমিক স্রোতের বেগের মধ্যবর্তী কোণ, অনুভূমিক স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। এই রাশিমালাগুলোই আমরা ব্যবহার করব। ওকে, চলেন একটা একটা করে আমরা দেখি। সো নদী ও নৌকা সংক্রান্ত সমস্যা বলিতে আমাদের অ্যাকচুয়ালি কি কি জিনিসপত্র লাগে সেইগুলা আমরা একটু আলোচনা করব। প্রথম যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নদী পার হতে কত সময় লাগবে। নাম্বার 1, নদী পার হতে সময়। টি ইকুয়ালস টু প্রস্থ বরাবর দূরত্ব। নদী পার হয়ে আমরা কোন অক্ষে? ওয়াই অক্ষে, এক্স অক্ষে না। তাহলে প্রস্থ বরাবর দূরত্ব ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ, এটা হচ্ছে নদী পার হতে সময়। তাহলে প্রস্থ বরাবর দূরত্ব ডি, প্রস্থ বরাবর দূরত্ব এখানে কি ভি সাইন আলফা। একটু আগের চিত্রে ফেরত যাই, দেখেন আমরা জানি শুধুমাত্র সমজাতীয় ভেক্টর নিয়ে কাজ করা যায়। আপনি নদী পার হবেন কোন অক্ষে? এক্স অক্ষে না ওয়াই অক্ষে? অলওয়েজ আপনি ওয়াই অক্ষে নদী পার হবেন। তাহলে দেখেন আপনার যে নৌকার বেগটা আছে ভি, এই ভিটা অনুভূমিক স্রোতের বেগের সাথে আলফা কোণে আছে। তাহলে ভি এর দুটো উপাংশ, একটা হচ্ছে ভি কজ আলফা আর একটা হচ্ছে ভি সাইন আলফা। তাহলে উলম্ব উপাংশ ভি সাইন আলফা আপনাকে নদী পার হতে সাহায্য করে, ভি কজ আলফা আপনাকে এক্স অক্ষ বরাবর দূরে সরিয়ে নিয়ে যায়। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ নদী পার হতে সহায়তা করে না। এক্স অক্ষ বরাবর বেগ নদী পার হতে সাহায্য করে না। তাহলে নদী পার করায় কে? ওয়াই অক্ষ বরাবর বেগ। ওয়াই অক্ষ বরাবর বেগ নদী পার হতে সাহায্য করে। তাহলে আপনার যখন নদী পার হওয়ার সময় দেখতেছেন কোন অক্ষের বেগ দেখবেন? ওয়াই অক্ষের বেগ। ওয়াই অক্ষে স্রোত যদি অনুভূমিক থাকে, ওয়াই অক্ষে স্রোতের কোনো বেগের ইম্প্যাক্ট নাই। তাহলে নদী পার হচ্ছে আমরা ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের বেগ দিয়ে। ঠিক আছে, এইভাবে পড়াটা কেন জরুরি? কারণ অনেক সময় বাতাস চলে আসে, বাতাস আসলে বাতাসের বেগের উপাংশটাও অ্যাড হয়ে যায়। সো আপনি যদি এইভাবে মনে রাখেন তাহলে আপনার জন্য এই বাতাস আসলে ম্যাথ করা খুব সোজা। যে প্রস্থ বরাবর দূরত্ব কত, প্রস্থ বরাবর বেগ কত, ভাগ করে দিলে আমি নদী পার হওয়ার সময় পাবো। এক, এটা নদী পার হওয়ার সময়। দুই, মিনিমাম টাইমে যদি নদী পার হতে চাই, ন্যূনতম সময়ে নদী পার হলে। তাহলে মিনিমাম টাইমে আপনি যদি নদী পার হন সেক্ষেত্রে টি মিনিমাম ইকুয়ালস টু এখানে ডি বাই ভি, যখন আলফার মান 90 ডিগ্রি বা সাইন আলফা ইকুয়ালস টু 1। তাহলে মিনিমাম সময়ে নদী পার হলে আপনি টি মিনিমাম সমান ডি বাই ভি পাচ্ছেন সাইন আলফা 1। এক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করবেন? এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব
নদীতে যে দূরত্ব অতিক্রম করবেন এক্ষেত্রে দেখেন আমি একটু চিত্র আঁকি বোঝার সুবিধার্থে। আপনি 90 ডিগ্রিতে যাত্রা শুরু করছেন, এটা আপনার ভি, এটা আপনার ইউ। তাহলে এখন ডব্লিউ ইকুয়ালস টু কত? সিম্পলি রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। নদী পার হতে আপনার সময় কত? ডি বাই ভি। তাহলে অতিক্রান্ত দূরত্ব রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু ডি বাই ভি। সো যদি আমরা ন্যূনতম সময়ে নদী পার হই সময়টা লাগবে ডি বাই ভি। অতিক্রান্ত দূরত্ব এই যে লব্ধি বেগ ডব্লিউ রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এবং আপনার নদী পার হতে সময় লাগতেছে মিনিমাম ডি বাই ভি। তাহলে বেগ ইন্টু সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্বটা আছে, এই অতিক্রান্ত দূরত্বটা এটা এ হয়, এটা যদি সি হয় তাহলে এসি দূরত্বটা এটা। তাহলে মিনিমাম টাইমে নদী পার হলে আপনার অতিক্রান্ত দূরত্বটা বের হয়ে গেল। ওকে, এরপর আসবো মিনিমাম পাথ, স্বল্পতম পথে নদী পারাপার হলে। স্বল্পতম পথে নদী পার হলে অনেকে এই সূত্রগুলা মুখস্থ করেন, আজকে একটু লজিক্যালি শিখে যান, মুখস্থ করতে হবে না। আপনি সবচেয়ে কম পথে নদী পার হচ্ছেন, তার মানে আপনি এ থেকে বিতে নদী পার হবেন, আপনার লব্ধি ডব্লিউ ইউ এর সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে এই দিকে ভি আছে, এরপর ট্যান করছেন, কিচ্ছু দরকার নেই, খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে। আপনি নদী পার হচ্ছেন এ বি বরাবর, ওয়াই অক্ষ বরাবর। স্বল্পতম পথে নদী পার হলে আপনি জাস্ট ওয়াই অক্ষে নদী পার হচ্ছেন। এক্স অক্ষের অতিক্রান্ত দূরত্ব কত? 0। আপনি যদি সোজাসুজি নদী পার হন, সোজাসুজি নদী পার হন, এক্স অক্ষের অতিক্রান্ত দূরত্ব কত? 0। তাহলে এক্স অক্ষে অতিক্রান্ত দূরত্ব 0। তাহলে এক্স অক্ষের দূরত্ব 0 হলে এক্স অক্ষের বেগ কত হবে? 0। এক্স অক্ষের বেগ ইন্টু সময়। দূরত্ব মানে কি? বেগ ইন্টু সময় না? তাহলে এক্স অক্ষের অতিক্রান্ত দূরত্ব যদি 0 হয়, এক্স অক্ষের বেগ ইন্টু সময় 0 হবে। সময় তো 0 হওয়া সম্ভব না, তাহলে এক্স অক্ষের বেগ 0 হবে। তাহলে এই যে এক্স অক্ষের বেগ যদি 0 হয়, আমাদের এখানে এক্স অক্ষের বেগ সেটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এক্স অক্ষের বেগ কি কি আছে চলেন দেখি, এখানে এক্স অক্ষের বেগ কি কি আছে। এক্স অক্ষের বেগটা যদি 0 হয়ে যায়, ভি এক্স ইকুয়ালস টু 0, বা এক্স অক্ষে একটা বেগ কত? ইউ। এক্স অক্ষের একটা বেগ হচ্ছে ইউ, স্রোতের বেগ। নৌকার বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ ভি কজ আলফা, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0। কাজ শেষ। আবার রিপিট করতেছি, এটা লিখলাম বোঝানোর জন্য, যারা প্রথমবার দেখতেছেন তাদের যাতে বুঝতে কষ্ট না হয়। রিপিট করছি আমি আবার, আপনি নদীটা পার হচ্ছেন স্বল্পতম কিসে? পথে। তার মানে আপনি ওয়াই অক্ষে নদী পার হয়ে গেছেন, এক্স অক্ষে কোনো দূরত্ব যান নাই। তাহলে এক্স অক্ষের দূরত্ব যদি 0 হয়, তাহলে এক্স অক্ষের বেগ কত হবে? 0 হবে। এক্স অক্ষে বেগ কয়টা আছে? একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি কজ আলফা। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার? এখন এই 3 নাম্বারে যখন আপনি স্বল্পতম সময়ে নদী পার হচ্ছেন, সেক্ষেত্রে আপনার নদী পার হতে সময় টি ইকুয়ালস টু ডি বাই ডাব্লিউ। এখন ডাব্লিউ কত? টি ইকুয়ালস টু কেন ডি বাই ডাব্লিউ? প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করছেন ডি, লব্ধি বেগ কত? ডব্লিউ। তাহলে ডাব্লিউ কত? ডব্লিউ ইকুয়ালস টু ডিরেক্টলি ভি সাইন আলফা লিখতে পারেন কোনো চিন্তা ছাড়া। কেমনে ডব্লিউ ইকুয়ালস টু ভি সাইন আলফা? চলেন দেখি। আপনার এইখানে নদীটা আছে, আপনি এই দিকে এটা ভি, এটা আলফা, এটা ইউ।
তাহলে ভি এর দুটো অংশ আছে, একটা হচ্ছে ভি কজ আলফা, একটা কি ভি সাইন আলফা। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু সিম্পলি ভি সাইন আলফা। কেন? কারণ ভি কজ আলফা আর ইউ মিলে 0 হয়ে গেছে। তাহলে নদী পার হতে সময় আগের মতো টি সমান ডি বাই ভি সাইন আলফায় আছে, টি সমান তাহলে ডি বাই ভি সাইন আলফা, একেবারে 1 নম্বর সূত্রটাতেই আসি। কিন্তু যেহেতু ভি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ, ভি কজ আলফা ইকুয়ালস টু কত মাইনাস ইউ, আমরা জানি ডব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা। তাহলে ভি কজ আলফা মাইনাস ইউ, এখানে যে ভি কজ আলফা আছে এই ভি কজ আলফার জায়গায় কি বসাচ্ছি মাইনাস ইউ, এই যে এখান থেকে ভি কজ আলফা সমান মাইনাস ইউ। তাহলে আমাদের এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমাদের টাইম টি সমান ডি বাই ডব্লিউ থেকে আবার ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারও লেখা যায়। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এটা লব্ধি বেগ, তার মানে ভি গ্রেটার দেন ইউ হতেই হবে সোজাসুজি নদী পার হতে হলে। ভি গ্রেটার দেন ইউ না হলে সোজাসুজি নদী পার হওয়া যাবে না। তাহলে সোজাসুজি নদী পার হওয়ার শর্ত হচ্ছে একটা, নৌকার বেগ অবশ্যই স্রোতের বেগ থেকে কি হতে হবে বেশি হতেই হবে, ম্যান্ডেটরি। ফাইনালি এখানে যে লাস্ট যে জিনিসটার আলোচনা করতে হবে সেটা হচ্ছে নদীর তীর বা নদীর পার বরাবর অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব। নদীর তীর বা নদীর পার বরাবর অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব। আমরা নদীর তীর বা নদীর পার বরাবর যদি চিন্তা করি অনুভূমিক দূরত্ব লাগবে, তাহলে অনুভূমিক দূরত্ব আসবে কোথা থেকে অনুভূমিক বেগ থেকে। দেখেন এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এখানে অ্যাঙ্গেলটা আলফা। আপনি নদীতে এ থেকে এটা বি বিন্দু, আপনি পৌঁছাচ্ছেন সি বিন্দুতে। দেখেন আপনি এ থেকে যাত্রা শুরু করছেন এবং পৌঁছাইছেন কোন বিন্দুতে সি বিন্দুতে। আপনাকে বের করতে হবে বিসি দূরত্বটা। কোন দূরত্ব বের করতে হবে বিসি দূরত্ব, এক্স দূরত্বটা, এবং এই এক্স দূরত্বটা কোন অক্ষ বরাবর এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্ব ইকুয়ালস টু এক্স অক্ষের বেগ ইনটু নদী পার হতে সময়। এক্স অক্ষের দূরত্ব আসবে এক্স অক্ষের বেগ এবং নদী পার হওয়ার সময় থেকে। তাহলে এক্স অক্ষের বেগ কত, এক্স অক্ষের বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, নদী পার হতে সময় কত ডি বাই ভি সাইন আলফা। এক্স অক্ষের বেগকে আমি যদি গুণ করি সময় দিয়ে নদী পার হতে সময়, তাহলে এক্স অক্ষের দূরত্ব পেয়ে যাব। একটা জিনিস খেয়াল করেন 3-এর সাথে 4 একটু মিলাই, আমি যদি সোজাসুজি নদী পার হই, সোজাসুজি নদী পার হই, ইউ প্লাস ভি কজ আলফা কত 0, তাহলে এক্স এর মান 0 চলে আসতেছে এখানেও। সো এই হচ্ছে নদী নৌকার যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টগুলো আমরা শুরু করব বুয়েট 21-22-এর একটা ম্যাথ দিয়ে। দেখেন প্রশ্নটা কি করছে, 36 মিটার চওড়া একটা নদীতে ভিভি সমান 10 মিটার পার সেকেন্ড বেগে এ বিন্দু থেকে, চিত্রে প্রদর্শিত এ বিন্দু থেকে এতে 36 ডিগ্রি কোণে নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, একটা নৌকা চলা শুরু করলো। নৌকাটি নদী পার হয়ে চিত্রে প্রদর্শিত বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। লাস্ট যে টপিকের আলোচনা করছি সেই টপিকের ম্যাথ।
কোথায় পৌঁছাচ্ছে নৌকাটা? সি বিন্দুতে পৌঁছালো। স্রোতের বেগ ভিআর সমান 3 মিটার পার সেকেন্ড। এখানে স্রোতের বেগ ভিআর সমান কত? 3 মিটার পার সেকেন্ড। বিসি দূরত্ব নির্ণয় করো। এই বিসি দূরত্ব নির্ণয় করো। আর আরেকটা কোশ্চেন করছে, স্রোতের দিকের সাথে কত কোণে রওনা দিলে নৌকাটি সরাসরি বি বিন্দুতে পৌঁছতে পারবে তা নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের দূরত্ব নির্ণয় করতে বলছে বিসি। তাহলে বিসিটা কি? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব। বিসি মানেই হচ্ছে এক্স। তাহলে বিসি এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর বেগগুলা নেই, এক্স অক্ষের বেগগুলা কি কি? ভিআর প্লাস ভিবি কজ আলফা ইন্টু নদী পার হতে সময় ডি বাই উলম্ব উপাংশ ভিবি সাইন আলফা। মান বসাই। তাহলে ভিআর হচ্ছে 3 প্লাস ভিবি হচ্ছে 10 কস 37 ডিগ্রি। ডি হচ্ছে কত? 36 মিটার চওড়া নদী। ভিবি 10 সাইন 37 ডিগ্রি। তাহলে আমরা এখানে মানগুলা বসিয়ে দিলে যেটা পাবো 3 প্লাস 10 ইন্টু কস 37 10.986 ইন্টু 36 ডিভাইডেড বাই 10 ইন্টু সাইন 37 6.018। তাহলে 10.986 ইন্টু 36 ডিভাইডেড বাই 6.018 যেটা পাবো 65.718। এত মিটার হচ্ছে অনুভূমিক দূরত্ব। এবার স্রোতের দিকের সাথে কত কোণে রওনা দিলে, সেকেন্ড পার্ট, মনে করি ওদিকে আলফা 37 ডিগ্রি অলরেডি ধরে ফেলছে, সেহেতু আমরা বলবো ডেল্টা কোণে রওনা দিলে বি বিন্দুতে পৌঁছতে পারবে। এখন ডেল্টা কোণে রওনা দিলে যদি বি বিন্দুতে পৌঁছায়, সোজাসুজি নদী পার হলে আমাদের একেবারে সোজা নদী পার হচ্ছে এক্স অক্ষের অতিক্রান্ত দূরত্ব 0 হয়। এক্স অক্ষের অতিক্রান্ত দূরত্ব মানে এক্স অক্ষের বেগ 0 হয়। এক্স অক্ষের বেগ কত? ভিআর এক্স অক্ষে আছে, প্লাস ভিবি কস ডেল্টা এটা সমান 0, বা ভিআর হচ্ছে 3, ভিবি হচ্ছে 10 কস ডেল্টা ইকুয়ালস টু 0, বা 10 কস ডেল্টা ইকুয়ালস টু -3, বা cos ডেল্টা ইকুয়ালস টু -3/10। সুতরাং ডেল্টা ইকুয়ালস টু শিফট cos -0.3 107.457 107.457 ডিগ্রি কোণে। এই ছিল বুয়েট 21-22-এর এটা লিখিত কোশ্চেন। ওকে, চলেন পরের কোশ্চেনে চলে যাব। একটি নদীর স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগের একটি নৌকার সোজাসুজিভাবে নদী পাড়ি দিতে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগলে নদীর প্রস্থ কত? দেখেন, সোজাসুজি যখন নদী পার হচ্ছে সময় যেটা লাগে টি সমান ডি বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ডি নদীর প্রস্থ কত? ডি সমান টি ইন্টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে টি কত সময় লাগছে? টি লাগতেছে 1 মিনিট 40 সেকেন্ড। তাহলে 1 মিনিট 40 সেকেন্ড মানে 100 সেকেন্ড। রুট ওভার ভি স্কোয়ার কত? 10, ইউ স্কোয়ার কত? 5, 100 মাইনাস 25 75, 100 ইন্টু রুট ওভার 75, 3 25 75, 5 রুট 3, তাহলে 500 রুট 3 মিটার অ্যান্সার। শেষ, ম্যাথই না। নেক্সট, কোন নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে 4 আর স্রোতের অনুকূলে প্রতিকূলে যথাক্রমে 18 ও 6। অনুকূল, অনুকূল মানে কি? স্রোত নৌকার বেগ একই দিকে, এটা 18। প্রতিকূল, স্রোতের বিপরীতে যাচ্ছি, সেটা 6। তাহলে এখান থেকে 2v ইকুয়ালস টু 24, v ইকুয়ালস টু 12, তাহলে ইউটাও হচ্ছে 6।
ভি বারও ইউজ হয়। নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছবে, তাহলে ভি আপনার যদি সোজা অপর পারে পৌঁছায় এক্স অক্ষ বরাবর বেগ ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0, বা 6 প্লাস 12 কজ আলফা ইকুয়ালস টু 0, বা কজ আলফা ইকুয়ালস টু মাইনাস হাফ, সো আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে নৌকাটা অপর পারে পৌঁছবে। সো তাহলে দেখেন, এই ছিল আমাদের অ্যাকচুয়ালি নদী নৌকা সংক্রান্ত সমস্যা বলি, এবং এই ছিল আমাদের ভেক্টরের যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য লেকচার 1। সো আপনারা একটু মনোযোগ দিয়ে কনসেপ্টগুলো মাথায় রাখবেন, সূত্রগুলার অ্যাপ্লিকেশন ভালোভাবে বুঝবেন এবং বারবার সূত্রগুলা লিখবেন, বারবার। কেন? কারণ যাতে করে অ্যাডমিশনের সময় দ্রুততার সাথে আপনি সূত্রগুলার অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং অতি অবশ্যই খেয়াল করে দেখেন, ক্যালকুলেটর ছাড়া সাইন কজের যে অ্যাঙ্গেলগুলি আছে এই অ্যাঙ্গেলগুলি বের করার মেকানিজম, টেকনিক আমি আপনাকে গ্রাফ দিয়ে দেখাচ্ছি, আপনি নিজের টেকনিকগুলো বের করবেন যাতে করে দ্রুততার সাথে ম্যাথগুলো করতে পারেন। ঠিক আছে? তাহলে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী লেকচারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।